হইতে থাকুক। আচ্ছা, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে। আমরা দেখি, আমরা যেটা করতে চাই যে সোয়াপ অ্যারে করতে চাই। সোয়াপ অ্যারের প্রবলেমটা ছিল হচ্ছে যে, কি প্রবলেমটা ছিল আমি রান করেই দেখাই। প্রবলেমটা ছিল এরকম যে আমি যদি একটা অ্যারে দেই, এন্টার অ্যারে দিলাম, ধরো হ্যালো ফ্রেন্ড, ঠিক আছে, তাহলে হ্যালো ফ্রেন্ড দিলাম সাপোজ। তো এটা যদি আমি এন্টার দেই, আফটার সোয়াপিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে, ঠিক আছে, প্রথম এবং শেষ এলিমেন্টটা এটা সোয়াপ করার পরে রেজাল্ট আসবে, ডিটা প্রথমে আসবে আর এইচটা পিছনে যাবে। এই ডি প্রথমে আসছে, এইচ পিছনে গেছে, আর বাকি পুরো জিনিসটা সেম আছে। এই কাজটুকু করতে হবে। এটা ছিল সোয়াপ অ্যারের প্রবলেম। হ্যাঁ, তো এটা সলিউশন করার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে। প্রথমত আমরা যে স্ট্রিংটা এই যে আমরা নিচ্ছি, যেমন এন্টার এআরে, এটা তো একটা স্ট্রিং। এই স্ট্রিংটা ইনপুট নেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা, অনেকভাবেই নেওয়া যাবে, তবে আমরা যেভাবে নিচ্ছি এখানে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি এস, ঠিক আছে। সেই এসের ভিতরে আমি ঢুকাবো হচ্ছে ইনপুট। গতকালকে আমরা দেখছি ইনপুট নেওয়ার জন্য কি করে, একটা স্ক্যানার ক্লাস ডিক্লেয়ার করতে হয়, তারপরে ইনপুট লিখতে হয়, নিউ স্ক্যানার লিখতে হয়, সিস্টেম ডট ইন এগুলো লিখতে হয়, ঠিক আছে। এগুলো লেখার পরে স্ট্রিং এস ইকুয়াল টু ইনপুট নেক্সট লাইন এরকম লিখতে হয়, তাই না? গতকালকে আমরা দেখছি। এবং নেক্সট লাইন কেন লিখতে হয়? স্ট্রিং এর জন্য নেক্সট লাইন লিখতে হয়, ঠিক আছে। ইন্টিজারের জন্য নেক্সট ইন্ট লিখতে হয়, ঠিক আছে। এখন বলতে পারো যে তাহলে এই যে ট্রাই দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু আর সেই সেকেন্ড ব্র্যাকেটের শেষ কোথায়, এই জায়গায়, এইটা কেন? আমি গতকালকে দেখলাম যে শুধু স্ক্যানার ইউজ করলাম, পরের লাইনে এটা ইউজ করলাম, এগুলো ইউজ করলে হয় না। পরে এটার আমি সলিউশন খুঁজলাম, তো দেখলাম ওখানে স্ক্যানারটাকে ট্রাইয়ের ভিতরে রাখলে তাহলে সলিউশন হয়ে যায়, এবং আমিও দেখলাম যে হ্যাঁ হচ্ছে, বুঝছো। এখানে ট্রাইয়ের ভিতরে স্ক্যানার, এটা যখন স্ক্যানার কাজ না করবে তখন ট্রাই দিয়ে ট্রাই করতে হবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তার ভিতরে যাবতীয় কোড। অর্থাৎ এই যে স্ট্রিং, এই যে ইনপুটটা যে নিচ্ছি, এইটার পরে যে সমস্ত এই রিলেটেড যে কোডটা আছে, এই পুরো কোডটাই এই স্ক্যানারের ভিতরে, স্ক্যানার মানে ট্রাইয়ের ভিতরে, ট্রাই ফাংশনের ভিতরে চলে যাবে। এখন এখানে আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু আমরা দেখি। যে প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম আই, এটা সামনে লাগবে এই কারণে নিলাম, কারণ লুপের ক্ষেত্রে আই লাগে, নিলাম। আচ্ছা, ইন্টিজার লেন নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলটা না নিলেও হতো, আমি একটু সংক্ষেপ করার জন্য এখানে নিলাম, কারণ বারবার ওই এস ডট লেন্থ লিখতে হবে, তার থেকে এটাই লিখি লেন। তো লেনের ভিতরে লেনের ভিতরে কি ঢুকবে? লেনের ভিতরে ঢুকবে এই যে স্ট্রিংটা আমি ইনপুট নেব, সেই স্ট্রিংটা সেটা ঢুকবে কার ভিতরে? সেটা এস এর ভিতরে ঢুকবে। এই এস এর লেন্থটা কত? এস এর লেন্থ বের করে কিভাবে? এস ডট লেন্থ। একটা স্ট্রিং এর লেন্থ বের করে এইভাবেই, যে স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা লিখে একটা ডট দিতে হয়, ডট দিয়ে লেন্থ লিখতে হয় এবং সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এটা একটা মেথড। এই লেন্থ মেথডটা ইউজ করলে পরেই আমি এই লেন্থটা পেয়ে যাব। তাহলে এই যে আমি যে লিখছি হ্যালো ফ্রেন্ড, এই হ্যালো ফ্রেন্ডের লেন্থ কত? লেন্থ হচ্ছে এই যে 1 2 3 4 5, মাঝখানে স্পেস 6 7 8 9 10 11 12। তার মানে তোমার এই লেন্থের ভিতরে ঢুকবে তাহলে 12, এই লেনের ভিতরে ঢুকবে কত? 12। আচ্ছা, এখানে না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এখানে এরপরে কি করলাম? এরপরে এই যে জিনিসগুলোকে তো আমি একটা অ্যারের মাধ্যমে, ক্যারেক্টারের যে অ্যারেটা আছে, ক্যারেক্টারের অ্যারের মাধ্যমে আমি এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেখাবো, ক্যারেক্টার অ্যারের মাধ্যমে। তো এই জন্য আমি একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিলাম। এটা যেমন আমরা সি প্রোগ্রামে দেখছি লিখতে হয়, কেমন লিখতে হয়? তো এরকম যে কোন টাইপের অ্যারে নেবা? ক্যারেক্টার টাইপের, তাহলে লিখলাম ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপের অ্যারে নিব, তাহলে অ্যারে এই যে এইভাবে, এবং অ্যারের আগে অ্যারের নামটা লিখতে হয়। তো অ্যারের নাম আমি লিখলাম ARR। এটা তুমি মৌসুমীও লিখতে পারো, উজ্জ্বলও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এটা তো আমি সি প্রোগ্রামে এইভাবে লিখতাম।
কিন্তু জাভাতেও এভাবেও লেখা যায়। আবার জাভাতে ক্যারেক্টার টাইপের অ্যারে, এটা বোঝানোর জন্য ক্যারেক্টার এই অ্যারের যে সংকেতটা এটা দিতে হয়, তারপরে অ্যারেটার নাম কী হবে সেটা দিতে হয়। তো আসলে জাভাতে দুইভাবেই করা যায়, তবে জাভাতে প্রিফার করে এইভাবে লেখার জন্য, যে ক্যারেক্টার তারপরে অ্যারের সাইন তারপরে অ্যারের নাম, এটাই প্রিফার করে, মানে পছন্দ করে জাভা। তো যাই হোক, এটার ভিতরে এখন আমরা জানি যে যখনই আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, সেই অ্যারের মানে অ্যারেতে তো ফার্স্ট স্টেপ বলে দিতে হয় যে অ্যারের সাইজটা কত হবে, তাই না? এই সাইজটা আমি বলে দিছি কিভাবে, যেমন আমরা সিতে দেখছি সাইজটা এভাবে বলে দেয়, যেমন ধরো ক্যারেক্টার ARR এর সাইজটা ধরো কত 50। জাভায় কীভাবে বলে দিতে হয়, জাভায় তো এই যে ক্যারেক্টার এরকম লিখতে হয়, এখানে সাইজ লিখতে হয় না, ইকুয়াল টু লিখতে হয় নিউ ক্যারেক্টার, ঠিক আছে? তারপরে এটার ভিতরে তোমার এই যে এর সাইজটা কত, সাইজটা হচ্ছে লেন্থের সমান সাইজ। এই যে আমাদের আমি প্রিন্ট করব এই ARR এইটাকে হচ্ছে আমি প্রিন্ট করব, ক্যারেক্টারটাকে প্রিন্ট করব, তাহলে সেই ক্যারেক্টারের ভিতরে উপাদান কতগুলো হবে, আমি যতগুলো ইনপুট দেবো সেগুলোই তো আমি প্রিন্ট করব। তার মানে এটার যে লেন্থটা হবে এই ক্যারেক্টারের তারও তো লেন্থ একই হবে, তাই না? কারণ এই অ্যারেটাই আমি এখানে দেখাবো, সো এটার লেন্থ আর এটার লেন্থ সেম হবে। এই কারণে ক্যারেক্টার অ্যারে ইকুয়াল টু নিউ ক্যারেক্টার, এর সাইজটা হবে এই লেন্থের সমান, এলিয়ানের সমান, আমি যেটা ইনপুট নেব তার লেন্থের সমান। ওকে, তো এখন এইখানে দেখো এখানে কি করা হয়েছে, এটা সি প্রোগ্রামিং যেমন করছি এখানেও তেমন, যে এটা যেহেতু ক্যারেক্টার টাইপের অ্যারে, তাই অ্যারের 0তম লোকেশন আছে, 1তম, 2তম, এইভাবে কত পর্যন্ত লোকেশন আছে, এটা কিন্তু লোকেশন আছে মানে সরি পজিশন আছে লেন মাইনাস 1তম পজিশন। তোমরা জানো যে এখানে এইসের পজিশন কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই ডি এর পজিশনটা কিন্তু 11, টোটাল লেন্থটা হচ্ছে 12, কিন্তু ডি এর পজিশনটা কিন্তু হচ্ছে 11। তার মানে আমি এই 11তম পজিশনে বসাবো আমি কিন্তু এইসের মানটা, আবার 0তম লোকেশন বা 0তম পজিশনে সেখানে কিন্তু আমি বসাবো কত 11তম লোকেশনের মানটা। এখানে বলতেছি 11তম মানে কি, লেন পাইছি তো আমরা 12, যখন আমি বললাম যে লেন এস ডট লেন্থ, হ্যাঁ, এই মেথডটা ইউজ করে আমি কিন্তু লেনের মানটা পাইছি 12, কিন্তু আমি কিন্তু 11তম জিনিসটা আমি প্রথম পজিশনে বসাবো নতুন যে অ্যারেটা বানাচ্ছি। তো নতুন যে অ্যারেটা বানাচ্ছি তার নাম তো হচ্ছে অ্যারে, তার প্রথম যে মানে 0তম যে লোকেশন সেখানে কাকে বসাবো, এস ডট ক্যারেক্টার অ্যাট লেন মাইনাস 1, লেন মাইনাস 1 বোঝাই যাচ্ছে যে 11তম লোকেশন। তো এইটার কি বসাচ্ছি, এখানে দেখো এসটা হচ্ছে তো একটা স্ট্রিং, তাহলে ক্যারেক্টার অ্যাট এই জিনিসটা কি, ক্যারেক্টার অ্যাট হচ্ছে একটা মেথড। এই মেথডের কাজটা কি, এই মেথডের কাজটা হচ্ছে যে এই ক্যারেক্টার অ্যাট মেথডের ভিতরে এই যে মেথডটা তো জেনারেলি কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, তাই না? এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যে লোকেশনটা বসাবো সে কি করবে, এই যে এর যে আমাদের যে স্ট্রিংটা আছে, এই যে স্ট্রিং এস যার ভিতরে ঢুকছে হ্যালো ফ্রেন্ড, ঠিক আছে? তো ওই যে হ্যালো ফ্রেন্ড যে স্ট্রিংটা ঢুকছে ওই স্ট্রিংয়ের ক্যারেক্টার অ্যাট ড্যাশ ক্যারেক্টার অ্যাট ধরো 5, তার মানে ওই স্ট্রিংয়ের 5 নাম্বার লোকেশনে যে ক্যারেক্টারটা আছে সেইটাকে সে নিবে, হ্যাঁ, সেইটাকে সে। আচ্ছা, এখানে অ্যাড ক্যারেক্টার অ্যাড বলতে কি বোঝাচ্ছে? ক্যারেক্টার অ্যাট মানে এস, ধরো এটা হচ্ছে একটা এস, তাই এসে তো বহু ক্যারেক্টারের সমষ্টি, তাই না? ACLL অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। এখন আমি বলতেছি ক্যারেক্টার অ্যাট 3 কত হবে বলো তো, 3 নাম্বার ক্যারেক্টার কোনটা, এল। আমি বললাম ক্যারেক্টার অ্যাট 5, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে ও, মানে হচ্ছে ওই ওই ক্যারেক্টারের পজিশন, মানে ওই যে পজিশনটা বলবো এখানে সেই পজিশনের কোন ক্যারেক্টারটা আছে সেইটা সে রিটার্ন করে দেবে, ঠিক আছে? তো আমি এখন জানতে চাচ্ছি হচ্ছে লাস্ট যে পজিশন সেই পজিশনে কি ক্যারেক্টার আছে সেটা রিটার্ন করো, তাহলে লিখতে হবে কি এস ডট ক্যারেক্টার অ্যাট লেন মাইনাস 1। এস ডটটা ইউজ করা হচ্ছে কারণ এসটা হচ্ছে সেই স্ট্রিং, আর ক্যারেক্টার অ্যাট ইউজ করা হচ্ছে সেই স্ট্রিংয়ের ওই নাম্বার লোকেশনটা ক্যারেক্টারটা রিটার্ন করবে এই ফাংশন। দাদা, বলো। লেন মাইনাস ওয়ান যখন আমরা দিব তখন তো এটা আমাদের লাস্টের আগের নাম্বারের পজিশনটা বোঝাবে না, না, কারণ লেন বলতে তো লাস্ট
পর্যন্ত যে পজিশন ওইটা, না তাহলে লেন মাইনাস ওয়ান যদি হয় তাহলে তো আমাদের এখানে এন এর পজিশন বোঝাচ্ছে না। না তো এটা হচ্ছে যেমন আমি এটা কি এটাকে ওই যে নাল লাস্টে একটা নাল ভ্যালু থাকে এই জন্য? না, যেমন ধরো আমি এখানে লিখলাম হ্যালো, এটার বলো তো এটার লেন্থ কত? এটা 5। 1 2 3 4 5। আচ্ছা বলো তো এটা এইচ যেটা আছে এটার পজিশন কত? ও আচ্ছা আচ্ছা, বুঝছে, 0 থেকে শুরু হচ্ছে এই 0 জন্য। থেকে, তার মানে এটা হচ্ছে লেন মাইনাস 1 হবে, পজিশনটা হবে লেন মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, বুঝছি। লেন মাইনাস 1 পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে এখানে আউটপুট দিবে, সেই আউটপুটটা আমাদের ঢুকবে কার ভিতরে? অ্যারে 0তম লোকেশনের ভিতরে, ঠিক আছে। এবং আমি বলছি অ্যারের যে লেন মাইনাস 1তম লোকেশনে সেটা ঢুকবে কি এই এস ডট ক্যারেক্টার অ্যাস 0। আমরা জানি 0তম লোকেশনটা ওই অ্যারের, আমি যে নতুন অ্যারেটা বানাবো তার শেষ পজিশনে যাবে। তাহলে টাইম অ্যাড হয়ে গেছে, একটু পজ দিই। আচ্ছা, তো এই দুইটা লাইন বুঝতে পারছি আমরা, 19 নাম্বার এবং 20 নাম্বার লাইন, ঠিক আছে? হ্যাঁ বোঝা বোঝা গেছে। গেছে, ভেরি গুড। এখন বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? বাকিগুলোর ক্ষেত্রে তো সেম, যেমনটা আছে তেমনটাই প্রিন্ট হবে, যে পজিশনে আছে সেই পজিশনেই প্রিন্ট হবে। তাহলে তাহলে আমাদের বাকি কোনটা থেকে শুরু হবে? ধরো ই থেকে শুরু হবে, ই থেকে শুরু হবে, দ্যাট মিনস পজিশন কত? 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে? লেন মাইনাস 1। লেন মাইনাস 1 তো এই যে ও নির্দেশ করে, কিন্তু তার আগেরটা পর্যন্ত চলবে। তাহলে লেন মাইনাস 1 পর্যন্ত যাবে না, তার আগ পর্যন্ত। তার মানে কি সে কিন্তু 3 নাম্বার পজিশন পর্যন্ত চলবে, সরি 0 1 2 3, হ্যাঁ 3 পর্যন্ত সে কিন্তু চলতে পারবে, এবং আই প্লাস প্লাস। এবং প্রত্যেকবারে আমি কি করব? প্রত্যেকবারে আমাদের অ্যারে আই এর ভিতরে ঢুকবো এস ডট ক্যারেক্টার অ্যাট আই, ঠিক আছে। যখন আই এর মান যখন 1 হবে তখন এই যে অ্যারের ভিতরেও ঢুকবে 1তম যে পজিশনে, তার ভিতরে ঢুকবে ক্যারেক্টার অ্যাট, মানে এস এর যে 1তম পজিশনে যে আছে সেই ঢুকবে। একইভাবে দ্বিতীয় পজিশনেরটাই ঢুকবে, মানে বাকিগুলো তো সেমভাবেই চলবে। এখন আমি প্রিন্ট আউট করে দিলেই হয়ে যাচ্ছে। সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন আফটার সোয়াপিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাস্ট এলিমেন্ট। এখানে দেখো এখানে একটা প্লাস চিহ্ন হয়ে গেছে। আমি যদি চিন্তা করো যে এটা আমাদের প্রথমত এক লাইনেই ছিল, ঠিক আছে, এরকম ছিল কিন্তু, হ্যাঁ, কিন্তু যখনই আমি হচ্ছে আমি চিন্তা করলাম আচ্ছা এটা লাইনটা একটু বড় হয়ে গেছে, আচ্ছা আমি এটাকে সেকেন্ড লাইনে নিয়ে যাই, তাহলে দেখো যে প্লাস চিহ্ন দেয়া, ডাবল কোটেশন অ্যাড করা, এই কাজটা কিন্তু আমাদের কম্পাইলারই করে দিচ্ছে, এটা আমাকে আর করতে হচ্ছে না। এবং এটা তো বুঝছো যে প্লাস দিয়ে কি বোঝায়? দুইটা স্ট্রিং যোগ করা হচ্ছে, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, এটা সি প্রোগ্রামের কোড ব্লকসে কিন্তু এটা করে না। কোড ব্লকসে করতে গেলে আবার এটা নিজের একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়, আর এখানে ওরা বাকি কাজটা ওরাই করে দেয়। তো সোয়াপিং এর পরে আমাদের মানে অ্যারেটা কি আসবে সেটা আমি এখন প্রিন্ট করব কিভাবে? আমাদের অ্যারের ভিতরে যেভাবে যেমনটা আছে, এই যে অ্যারে এ ডাবল আর, এই অ্যারেটা প্রিন্ট করে দিলেই আচ্ছা হয়ে যাচ্ছে। আমরা ওখানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটা কেন লিখলাম না, শুধু প্রিন্ট লিখলাম কেন? এইখানে প্রিন্টটা কেন লিখলাম দেখো, আমি দেখাই, এটা রান করেই দেখাই। যেমন আমি এন্টারে অ্যারে লিখলাম যে হ্যালো মুভ, তাহলে কি হচ্ছে? আফটার সোয়াপিং দ্য অ্যারে, এই যে এরকম আসছে, ওকে। এখন এটাই যদি আমি প্রিন্ট এলএন ইউজ করতাম তাহলে এই যে অ্যারের পরে একটা নেক্সট নিউ লাইন তৈরি হতো, এই অ্যারের পরে এই জিনিসটা নতুন লাইনে প্রিন্ট হতো, ঠিক আছে। আমি এলএন ইউজ করে দেখি, কারণ এলএনের কাজটা হচ্ছে যে তোমার এই পুরো জিনিসটা প্রিন্ট হওয়ার পরে এক নতুন লাইনে কার্সরটাকে নিয়ে যাবে। তার মানে যখন তোমার এটা প্রিন্ট হবে সেটা কিন্তু নতুন লাইনে প্রিন্ট হবে। আমি চাচ্ছি এই লাইনে প্রিন্ট হোক, এই কারণে এলএনটা ইউজ করিনি। আমি যদি চাইতাম হ্যাঁ নতুন লাইনে প্রিন্ট হবে, তাহলে এলএন ইউজ করব, ঠিক আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এলএনটা ইউজ করে দেখি কি আসে। দেখছো নতুন লাইনে চলে আসছে, এই হচ্ছে বিষয়। এবার দেখো এখন প্রিন্টের কাজটা কিভাবে করব? আমরা জানি অ্যারের 0তম লোকেশন থেকে অ্যারের লেনের
থেকে 1 কম সেই পর্যন্ত লোকেশন পর্যন্ত আমি একটা লুপ চালাবো, সেখানে প্রতিবার কাকে দিব, অ্যারের আইতম লোকেশনটাকে আমি আইতম পজিশনটাকে আমি কি করব, প্রিন্ট করে দেব। ঠিক আছে, এখানে লিখছি i = 0 থেকে শুরু করে i লেন থেকে 1 কম, মানে i লেস দ্যান লেন i প্লাস প্লাস এবং অ্যারে i, এটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। এখানে কিন্তু আবার প্রিন্ট এলেন দেইনি, কারণ কি, তাহলে কি হবে, এই যে ইউ এর পরের যে লেটারটা, সেই লেটারটা কিন্তু নিচের লাইনে চলে যাবে তাহলে, কিন্তু আমি তো একসাথেই প্রিন্ট করতে যাচ্ছি, তার মানে এখানে আমি প্রিন্ট এলেন দিব না। এই প্রবলেমটা বুঝে গেছে, মানে সলিউশনটা বোঝা গেছে কিনা? প্রবলেম তো বোঝাই গেছে। হ্যাঁ বোঝা গেছে। তাহলে পার্টিসিপেন্ট তো অনেক আছে, ভেরি গুড। আমরা তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম সলভড। এখন 5 নম্বর প্রবলেমে যাই। 5 নম্বর প্রবলেমের জন্য আমাকে একটু স্যারের ওইটা ওপেন করে নিতে হবে, দেখাই। অ্যাসাইনমেন্ট, কি ব্যাপার গেল কই আবার, এই তো চলে আসছে। আচ্ছা, 5 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট উড প্রিন্ট দ্য ইনফরমেশন, কি কি ইনফরমেশন প্রিন্ট করতে বলছে, নেম, ইয়ার অফ জয়েনিং, স্যালারি, অ্যাড্রেস। এই 4টা ইনফরমেশন প্রিন্ট করতে বলছে, যে নাম, ইয়ার অফ জয়েনিং, স্যালারি আর তার অ্যাড্রেস। তো অফ 3 এমপ্লয়ি, 3 জন এমপ্লয়ির ক্ষেত্রে নাম, ইয়ার অফ জয়েনিং, স্যালারি, অ্যাড্রেস 3 জন এমপ্লয়ির, বাই ক্রিয়েটিং ক্লাস নেমড এমপ্লয়ি, এমপ্লয়ি নামে একটা ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে এই কাজটা করতে হবে। এটা স্বাভাবিকভাবে আমি যে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লাইন নেম, ইয়ার, জয়েনিং, অ্যাড্রেস, পরে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লাইন রবার্ট এটা এবার লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, তো বলে দিচ্ছে যে ক্লাসের মাধ্যমে এই কাজটা করতে হবে। দ্য আউটপুট শুড বি অ্যাজ ফলোস, আউটপুটটা এরকম হবে, উপরে নেম, ইয়ার, জয়েনিং, অ্যাড্রেস এরকম, এবং নাম এটা। এবং এখানে কিন্তু একটা জিনিস স্যার মিস করছে, সেটা হচ্ছে স্যালারি। এখানে বসে স্যালারি, কিন্তু এখানে স্যালারি খুবটা দেখায় না, হয়তো ভুল করে দেখায় নাই, তো আমি স্যালারিটাও করে দিছি আর কি। ঠিক আছে, তো আমি সেটাই প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামটা হচ্ছে এমপ্লয়ি ইনফো ডট জাভা। ওকে, আমাদের এই টার্মটা লাগে না। আচ্ছা, এখন এই হচ্ছে আমার সেই প্রোগ্রামটা। ঠিক আছে, এখন এটা কিভাবে কি করব আমরা, প্রথমত হচ্ছে একটা তো ক্লাস, পাবলিক ক্লাস এমপ্লয়ি ইনফো নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। ঠিক আছে, প্রথম যে মানে ফাইলের যে নামটা দেবো সেটাই, পরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এইগুলো। এখন আমি এমপ্লয়ি এটা কীভাবে করব, সব জায়গায় কিন্তু একই কাজ। দেখো, আমি যদি একটার কাজ করতে পারি, একটা নেম, ইয়ার অফ জয়েনিং, তো বাকিগুলোর কাজ কিন্তু একই। তার মানে এখানে আমি একটা ক্লাস এর মাধ্যমে আমি একটা কি বলতে পারি, একটা ব্লু প্রিন্ট তৈরি করতে পারি। স্যার যেমন বাড়ির ধারণা বলছে, যে বাড়িটা কেমনে তৈরি হবে, বাড়ি কোথায় তৈরি করছি ব্যাপার না, যেহেতু বাড়ির কোথায় সাইজটা কেমন হবে, কয়টা রুম থাকবে, সব কিছু এটা আমি একটা ক্লাসের মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে, তো একটা ক্লাসের যখন আমি সেই ক্লাসটা তৈরি করব, ক্লাসটা তৈরি করতে বলছে স্যারে এমপ্লয়ি নামে। ঠিক আছে, এখানে বলছে যে ক্লাস নেম এমপ্লয়ি নামে একটা ক্লাস বানাইতে হবে, সেই ক্লাসের ভিতরে যাবতীয় জিনিসগুলো, ফাংশনগুলো লিখতে হবে। তার মানে আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো কাজ লিখিনি। ঠিক আছে, শুধুমাত্র কল করছি। ঠিক আছে, ওই ক্লাসের ভিতরে যে সমস্ত মেথড ছিল সেই সমস্ত মেথডকে কল করছি। এখানে এমপ্লয়ি ওয়ানের জন্য একবার মেথড ইনপুট মেথডটাকে কল করছি, সেই ইনপুট মেথডের ভিতরে আমি লিখে দিছি যে আসলে এখানে গেলে কি কি হবে। আবার এমপ্লয়ি 2 এর ক্ষেত্রেও তাই, এমপ্লয়ি 3 এর ক্ষেত্রেও তাই। একইভাবে এটা তো ইনপুটের জন্য এই কাজটা করছি, আর আউটপুটের জন্য কি করছি, এমপ্লয়ি 1 ডট প্রিন্টিং, এমপ্লয়ি 2 ডট প্রিন্টিং, এমপ্লয়ি 3 ডট প্রিন্টিং
কখন করছি? নেম, ইয়ার, জয়েনিং এইসব লেখার পরে। যেটা লেখার পরে এগুলো আউটপুট দেবে। আউটপুটের জন্য হচ্ছে ধরো আমি একটা প্রিন্টিং নামে নিজে একটা মেথড বানাইছি, এই যে প্রিন্টিং, সেই সমস্ত এই যে প্রিন্টিং এবং ইনপুট, এই দুইটা মেথড এই কার ভিতরে থাকবে? এই যে আমাদের যে এমপ্লয়ি ক্লাস, সেই ক্লাসের ভিতরে থাকবে। এবং এখানে আমি ডিরেকশনটা দিয়ে দেবো কি হবে না হবে। তো এখন এখানে সেই জন্য আমি কি অবস্থা? আচ্ছা, কি অবস্থা? আচ্ছা, এখন যেহেতু আমি এই ক্লাসটা বানাবো, সেই ক্লাসটা বানানোর সিস্টেমটা দেখাই। সেটা হচ্ছে এরকম ক্লাস লিখতে হয়, তারপরে লিখতে হয় ক্লাসের নাম, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। এই যে সেকেন্ড ব্র্যাকেটের এই যে শুরু, আর সেকেন্ড ব্র্যাকেট এই যে শেষ। এখন এই ক্লাসের ভিতরে কি লিখতে হয়? ক্লাসের ভিতরে প্রথম যে জিনিসটা লিখতে হয় তাকে বলা হয় তোমার ক্লাসের যে সমস্ত ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো লিখতে হবে। ঠিক আছে, বুঝে গেছেন? এই ভেরিয়েবলগুলো লিখতে হবে। তো আমি কি কি ভেরিয়েবল নিছি? আমার লাগবে নাম, এই কারণে আমি লিখছি যে পাবলিক স্ট্রিং নেম। ঠিক আছে, স্ট্রিং টাইপের যেহেতু, আবার পাবলিক ইন্টিজার টাইপের যেহেতু, ইয়ারটা যেহেতু ইন্টিজার টাইপের, এই কারণে ইন্টিজার ইয়ার। স্যালারিটাও যেহেতু ইন্টিজার টাইপের, পাবলিক ইন্টিজার স্যালারি। আবার অ্যাড্রেসটা কি? স্ট্রিং টাইপের, এখানে লিখলাম পাবলিক স্ট্রিং অ্যাড্রেস। আচ্ছা, আমরা এখানে পাবলিকটা কেন ইউজ করতেছি? পাবলিকটা ইউজ করতেছি যাতে হচ্ছে আমি এই জিনিসটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমি প্রাইভেট ইউজ করতাম, দেখো PRIVAT, তাহলেই দেখো একটা এরর দেখাবে। নিচের দিকে দেখো, এরর টেরর দেখায় না কেন? কি ব্যাপার? বেভদ্র হয়ে গেছে মনে হয়। রান করে দেখি। এন্টার নেম, নাম দিলাম এ, ইয়ার অফ জয়েনিং ধরো 2000, মানে 200, স্যালারি 200, অ্যাড্রেস এ, এন্টার নেম এ, 200 এ, এন্টার নেম আবার এ, 200 এ। আচ্ছা, প্রিন্ট তো ঠিকভাবেই করতেছে, দেখতেছি। আচ্ছা, স্যার যেটা বলছিল এখানে পাবলিক দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি যাতে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি জিনিসগুলোকে। ঠিক আছে, এইখানে তো আসলে আমাদের অ্যাক্সেস করা লাগে না। আচ্ছা, পাবলিক দিলে হয় কি যে ওই ক্লাসের এই যে ওই প্রজেক্টের মধ্যে সবগুলা যত আমার দরকার যদি আমি চাই তো ওটা সবগুলো ক্লাস এখানে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু যদি প্রাইভেট দেই তাহলে শুধুমাত্র ওই ক্লাসে ওটা অ্যাক্সেস করবে, বাকিগুলোতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। না, আরেকটা ব্যাপার আছে। এখানেও যদি আমি প্রাইভেট ইউজ করে আমি যদি স্ট্রিংটাকে গেট করতে চাইতাম, মানে নিতে চাইতাম, কিংবা এই নেমটাকে চেঞ্জ করতে চাইতাম, তাহলেও ঝামেলা হইতো। কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু নেমটাকে কোনো কিছু পাঠাই নেই নেম হিসাবে। আমরা সরাসরি এখানে ধরো এই জিনিসটাকে কল করছি, ডিরেক্ট ইনপুটটাকে কল করছি, ডিরেক্ট প্রিন্টিংটাকে কল করছি। এই কারণে আমাদের এটা হ্যাম্পার করে নাই, না হলে এই ক্ষেত্রেও হ্যাম্পার করতো। ঠিক আছে, তো এখন দেখো আমি এই স্ট্রিং নেওয়ার জন্য আমার তো অবশ্যই একটা, যেহেতু আমি ইনপুট নেব, ইনপুটের জন্য তো স্ক্যানার নিতে হবে। স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখানে ভেরিয়েবলের নাম হিসেবে আমি স্ক্যান ইউজ করলাম। ঠিক আছে, ধরো আপাতত এই লাইনটা লিখি নাই, সাপোজ লিখলাম না, নাই এটা ধরো। তো এটা ইউজ করে আমি জানি যে ইনপুট নেওয়া যায়। তো কিভাবে কি করব? আমি ভয়েড টাইপের একটা মেথড কল করব। আমরা জানি ক্লাসের ভিতরে প্রথমে লিখতে হয় হচ্ছে ভেরিয়েবলগুলো, পরে লিখতে হয় মেথডগুলো। তোমরা এখানে ডান পাশেও দেখতে পারো যে ক্লাসে আসলে দেখো এই যে প্রথমে ক্লাসের নাম থাকে, তারপরে ভেরিয়েবল থাকে, তারপরে এই মেথডগুলো থাকে। তা আমি প্রথম যে মেথডটা আমি নিজের মতো ইচ্ছা করে নাম দেওয়া যাবে, সমস্যা নেই। তবে এটা আমি কোন টাইপের মেথড সেটা একটু বলে দিতে হবে। এটা হচ্ছে ভয়েড টাইপের মেথড।
মানে এটা কাজটা হচ্ছে এটা কোনো কিছু আমাকে রিটার্ন করবে না। আমি যখন এটাকে কল করব এটা এইখানে কোনো কিছু রিটার্ন আসবে না, ওইখান থেকেই সরাসরি কাজ যা হওয়ার ওইখান থেকেই হবে। এখানে আমাদের ভয়েডটা ইউজ করতে হয়। তো ভয়েড ইনপুট মেথড শুরু হয়েছে, শেষ হয়েছে, এর ভিতরে কি কাজ? এর ভিতরে কাজ হচ্ছে যে সিস্টেম ডট আউট প্রিন্ট এন্টার নেম, মানে নাম দাও। তো সেটা কীভাবে ঢোকাবো? আমি একটা নেম যে ভেরিয়েবল, এই নেম ভেরিয়েবলটা কোথায় পাইছি? নেম ভেরিয়েবলটা কিন্তু আমি আগেই এখানে ডিক্লেয়ার করছি। এখানে ক্লাস ব্যবহারের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এই যে যখন তুমি এই ভেরিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করবা ক্লাসের ভিতরে, তখন সেটা কিন্তু তার যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর ভিতরে অটোমেটিক্যালি পাবে। যেমন ধরো অন্যান্য ফাংশনের ক্ষেত্রে কিন্তু ফাংশনের ভিতরে পেরিমিটার হিসেবে ওইটা ব্যবহার করা লাগতো, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ফাংশনের পেরিমিটার হিসেবে ইউজ করা লাগবে না। ওই জিনিসটা আমি ইজিলি মেথডের ভিতরে ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে নেম সমান কী হবে? স্ক্যান ডট নেক্সট লাইন, কারণ এটা যেহেতু একটা স্ট্রিং, বড় স্ট্রিং হবে, হ্যাঁ, এই কারণে নেক্সট লাইন ইউজ করতে হয়, ঠিক আছে, ব্যাস এটা। সো এরপরে দেখো সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন এন্টার দ্য ইয়ার অফ জয়নিং, তাহলে সেটাও কী হবে? ইয়ার ইকুয়াল টু, এই যে ইয়ার ভেরিয়েবল আছে, স্ক্যান ডট নেক্সট ইন্টিজার, ইয়ারটা তো ইন্টিজার টাইপেরই হয়। আবার এন্টার দ্য স্যালারি, সে তাহলে স্যালারি ইকুয়াল টু, এই যে স্যালারি, এটা ইকুয়াল টু হবে স্ক্যান ডট নেক্সট ইন্টিজার। আবার অ্যাড্রেসের জন্য কি লিখতে হবে? এন্টার দ্য অ্যাড্রেস, সেটা কি হবে? এখানে দেখো আইএনপি লিখছি, কেন লিখছিলাম? কারণ আমার এটা গন্ডগোল হচ্ছিল। কেমন গন্ডগোল হচ্ছে আমি একটু চালাই দেখাই, তাহলে বুঝতে পারবো। চালাই দেখাই, হ্যাঁ। আগেরটা কিন্তু আমাদের খুব সুন্দর কাজ করছে, কিন্তু এটা দেখো, এই দেখো প্রথমে একটা সমস্যা দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা বলছে 23 নাম্বার লাইনে আমি আইএনপি কেন ইউজ করলাম। আচ্ছা, আইএনপি আমি ইউজ করবো না, আমি স্ক্যানটাকে ইউজ করবো, দেখি। তাহলে প্রোগ্রাম রান করবে ঠিকই, কিন্তু বেজাল হবে। দেখো দেখে কি বেজালটা হয়। SCN, আমার প্রোগ্রামে কোনো ভুল নাই, কোথাও কিন্তু কোনো এরর নাই, হ্যাঁ। তাই এখন আমি একটু রান করি, হ্যাঁ। তো রান করলাম, দেখো 3 নাম্বার স্টেপে যাই এই সমস্যাটা হবে। 4 নাম্বার স্টেপে একজনের নাম হচ্ছে এ, জয়েনিং করছে 2000 সালে, তার স্যালারিও হচ্ছে মনে করো 2500 টাকা বা $2500। এখন দেখো এরপরে এন্টার দ্য অ্যাড্রেস, এন্টার দ্য অ্যাড্রেস সে ইনপুট নিচ্ছে না। ইনপুট না নিয়ে পরে আবার বলতেছে এন্টার দ্য নেম, মানে পরের ধাপে সে আবার চলে গেছে। তাহলে এই যে এন্টার দ্য অ্যাড্রেস সে নিবে না, এই যে এন্টার দ্য অ্যাড্রেস, এরপরে সে এটা আমার কাছ থেকে নিবে না, না নিয়ে কিন্তু সে এই লাইনে চলে গেছে। তো এই সমস্যাটা দূর করা যায় কিভাবে? এই সমস্যাটা দূর করার জন্য আমি তো জানি যে স্ক্যানারের যে ভেরিয়েবলটা, এটা আমি যে কোনো কিছু ভেরিয়েবল নাম লিখতে পারি, স্ক্যান লিখতে পারি, আই লিখতে পারি, ইউ লিখতে পারি, ইচ্ছা মতো নেওয়া যাবে। তো এই জন্য আমি কী করলাম, যেহেতু এটা কাজ করতেছে না, সেহেতু আমি নতুন করে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমার ধারণা যেটা হচ্ছে যে এই স্ট্রিং টাইপের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, এক একটা স্ট্রিংয়ের জন্য মেবি এক একটা ভেরিয়েবল নিতে হয়। আমি স্ক্যানটা যেহেতু একবার ইউজ করছি স্ট্রিং হিসেবে, পরের স্ট্রিংয়ের জন্য এটা ইউজ করলে কাজ হচ্ছে না। এই কারণে আমি নতুন করে আর একটা স্ক্যানার ক্লাসে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আইএনপি নামে, বা আইএন লিখলেও হইতো, মানে যা খুশি তাই লেখা যেত, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ওখানে তো স্ক্যানের জায়গায় ইনপুটও লেখা যেত, তাই না? অবশ্যই ইনপুট লেখা যেত। আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু একটা আমি মেথড লিখছি ইনপুট, তাহলে এখানে আর ইনপুট না লিখি, ঠিক আছে, যাতে আমার নিজের এটা কনফিউশন যাতে তৈরি না হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই কারণে আমি এটার নাম দিলাম আইএনপি, তো এটার নাম দিলাম আইএনপি। এখন আর এই ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে। দেখো 4 নাম্বার স্টেপ ওই সমস্যাটা হবে না। এ লিখলাম, 2000 লিখলাম, 2000 লিখলাম, এন্টার অ্যাড্রেস, এখন ঠিকই নিচ্ছে, ধরো ওয়েস্ট। আচ্ছা, এখন কিন্তু ঠিকঠাকভাবেই নিচ্ছে, তাই না? আচ্ছা, যাক, তা এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি, কারণ এটা সিম্পলি ইনপুট নেওয়ার কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে প্রিন্ট দেওয়ার কাজ। তো ইনপুট নিব কখন নিব, সেটা কোথা থেকে আমরা কল করছি, কিভাবে কল করছি, সেটা এখানে একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু এমপ্লয়ি একটা ক্লাস, আমাদের ওই একই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের 3টা ক্লাস, মানে 3টা এমপ্লয়ি আছে, 3টার জন্য হচ্ছে 3টা অবজেক্ট হবে। কিন্তু এমপ্লয়ি ক্লাস কয়টা হবে? একটাই হবে এমপ্লয়ি ক্লাস, কিন্তু তার অবজেক্ট হবে কয়টা? 3টা। তো অবজেক্ট বানাই কীভাবে? স্যার এটা দেখাইছে অলরেডি, যে ক্লাসের নাম লিখতে হয়, তারপরে অবজেক্টের নাম লিখতে হয়, ইকুয়াল টু নিউ ওই ক্লাস ওইটা, তাই না? যেমন এরকম আমরা লিখতাম না যে এটা তো বুঝোই, এটা আসলে ব্যাখ্যা করার তো কিছু দেখি না,
নাকি এমপ্লয়ি ক্লাস, তো এমপ্লয়ি EM1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এভাবে লিখতে হবে। তার মানে যেমন আমরা স্ক্যানারের সময় যেমন আমরা লিখছিলাম যে স্ক্যানার স্ক্যান ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপরে সিস্টেম ডট ইন দিতে হয়, কিন্তু অন্য অন্য ক্লাসগুলোর ক্ষেত্রে তো আর এগুলো দেওয়া লাগে না, এর ভিতরে সিস্টেম ডট ইন এসব লেখা লাগে না, ঠিক আছে। আমি এখানে ইচ্ছা মতো আমি EM1 লিখছি, EM1 না লিখে কেউ একজন লিখতে পারে এমপ্লয়ি 1, ঠিক আছে, কেউ একজন লিখতে পারে পার্সন 1, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে এইগুলো আমার এক একটা এখন অবজেক্ট হয়ে গেছে, এই অবজেক্টগুলোর মাধ্যমে আমি ওই জিনিসগুলোকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন আমি প্রথমে কাজটা করছি কি দেখো, EM1 ডট ইনপুট, এটা দ্বারা কি বোঝায়, আমি এমপ্লয়ি 1 এর আমি ইনপুটে ঢুকতে চাই, হ্যাঁ, ইনপুটের ভিতরেই তো আমি ইনপুটগুলো নিচ্ছি, তাহলে ওই ইনপুট মেথডটাকে হচ্ছে আমাকে কল করতে হবে কার মাধ্যমে, ওই এমপ্লয়ি 1 এর মাধ্যমে, ডট অপারেটরের মাধ্যমে। তাহলে আমার ওই জায়গা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সবগুলো হচ্ছে আমি যা যা এন্টার করতে বলবো এন্টার করবো। একইভাবে এমপ্লয়ি 2 এর ক্ষেত্রেও আবার ওইটাকে কল করবে, আমাদের যা যা ইয়া করতে বলবে সেটা আমি করে ফেলবো। একইভাবে এমপ্লয়ি 3 এর ক্ষেত্রেও একই কাজ, ঠিক আছে। তো এই কাজটুকু করা শেষ, এখন হচ্ছে আমি সব কিছু ইনপুট নিয়ে ফেলছি, এখন হচ্ছে আমার প্রিন্ট দেওয়ার পালা। অ্যান্ড প্রিন্ট দেওয়ার জন্য আমি নতুন করে একটা মেথড লিখলাম প্রিন্টিং, এটার নামও যে কোনো কিছু আমি দিতে পারি, এটার নাম দিতে পারি আউটপুট, ভয়েড আউটপুট, তাই না, শুধু প্রিন্ট লিখতে পারি, ঠিক আছে। তো প্রিন্ট লিখি না যাতে কনফিউশনে না পড়ে যায় নিজেই, এই কারণে লিখলাম প্রিন্টিং। এবং এখানে আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে যে মেথড, এগুলো তো এক একটা মেথড, তাই না, এই মেথডগুলোর নাম সবসময় হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু হতে হবে। এটা যদি আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, হ্যাঁ, তাহলে কি কাজ করবে, তাহলে জেনারেলি কাজ করার কথা না, বা এটা বলবে যে এটা হচ্ছে ভালো উপায় না, ঠিক আছে, এটা চলেই না, দেখছো। অথচ এটা যদি আমি পিটা ছোট হাতের দিতাম তাহলে ঠিকই চলবে, হ্যাঁ ঠিকই চলছে, এই হচ্ছে বিষয়। এখন এখানে আমি যেহেতু প্রিন্ট করব, তাহলে খুবই সিম্পল, এখানে শুধু সিস্টেম ডট আউট প্রিন্ট এরকম। তো এই যে লাইনগুলো বা এই জিনিসগুলো প্রিন্ট করার আগে আমি যে জিনিসটা প্রিন্ট করে নেব সেটা হচ্ছে এই যে নেম, ইয়ার অফ জয়েনিং, কারণ এই লাইনটা তো আমাকে কেউ আর দিবে না, ঠিক আছে, এই লাইনটা আমি নিজেই এখানে আগেই ক্রিয়েট করে নেব। এই লাইনটাও দিবে চাইলে, আমি যদি এখানে এই লাইনটা লিখে দিই তাহলে কী হবে, প্রত্যেকবার এরকম নেম ইয়ার এরকম আসবে, কিন্তু আমি তো প্রত্যেকবার চাই না, উপরে শুধু একবার চাই, তারপরে অন্যান্য নামগুলোর সাপেক্ষে আসবে। তো উপরে একবার চাই, তার মানে এই সমস্ত ফাংশন কল করার আগেই আমি একবার লিখে নেব যে নেম, ইয়ার অফ জয়েনিং, তারপরে এই যে অ্যাড্রেস, এগুলো, ঠিক আছে। আচ্ছা, ওই যে আউটপুটের পরে, হ্যাঁ, নেমের পরে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এটা কি দিতে হবে? হ্যাঁ 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 দিতে হবে। এখানে দেখো কেন দেওয়া হয়েছে সেটা বুঝাই, যেমন এখানে আমি যদি কেন প্লাস দেওয়া হয়েছে, কারণ সামনে আমার একটা স্ট্রিং আছে ডাবল কোটেশনের ভিতরে, তো এরকম যখন আমি একটা স্ট্রিংয়ের সাথে আর একটা স্ট্রিং যোগ করি তখন আমরা জানি প্লাস চিহ্ন দিতে হয়। এখন বলতে পারো যে নেমটাকে আবার ডাবল কোটেশন কেন দেওয়া হলো না, কারণ নেম হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে, এই ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের এই ডাবল কোটেশনের ভিতরে লেখা লাগে না, কিন্তু এগুলো তো কোনো ভেরিয়েবল না, এগুলো হচ্ছে একদম মানে যে কোনো স্ট্রিং। এখানে ব্যাকস্ল্যাশ দ্বারা তো ট্যাব বোঝাচ্ছে, মানে 8 ঘর সামনে আগাবে। এখানে একটা প্রচলিত একটা কথা আছে, যে কথাটা আসলে ভুল, ঠিক না, সেটা হচ্ছে যে এই যে ব্যাকস্ল্যাশ দিলে নাকি হচ্ছে যে 4 ঘর সামনে যায়, কথাটা কিন্তু ঠিক না। কেউ কেউ বলে 8 ঘর সামনে যায়, সে কথাটাও ঠিক না। অ্যাকচুয়ালি কথাটা ঠিক হচ্ছে কি, কথাটা ঠিক হচ্ছে যে আমি শুরু থেকে এই ব্যাকস্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে যে শুরু থেকে আমি 8 ঘর পর্যন্ত জায়গা নিব। এখন সেই 8 ঘরের ভিতরে মানে এই একটা ব্যাকস্ল্যাশ দ্বারা কিন্তু 8 ঘর জায়গা বোঝায়, সেই 8 ঘর জায়গা আমি কোন জায়গা নিব, শুরু থেকে 8 ঘর জায়গা নেব। সেই 8 ঘর জায়গা পর্যন্ত আমাদের ফাঁকা থাকবে, অথবা এর আগে যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেটা থাকবে। এখন ধরো নেম, এই জিনিসটা যদি আমাকে কয় ঘর নিয়ে ফেলছে, দেখো এটা তো ব্যাকস্ল্যাশ নতুন লাইনে যাবে, এটা তো আমি কাউন্ট হচ্ছে না আমার। এখানে নেম আমাদের কয় ঘর নিয়ে নিচ্ছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, সামনে 1 ঘর, আর একটা স্পেস পাইছি 5 ঘর। এই স্পেসের পরে আর কয় ঘর স্পেস থাকবে, তাহলে আর মাত্র 3 ঘর স্পেস থাকবে, তাহলে আর 3টা স্পেস পাবে, এখানে একটা স্পেস, 4টা স্পেস। এই 4টা স্পেসের পরে কিন্তু হচ্ছে যে ইয়ার এই জিনিসটা শুরু হবে, ঠিক আছে, ইয়ার অফ জয়েনিং এটা শুরু হবে। তো এই যে 8টা আমি পেয়ে গেলাম, এই 8টার পরে ধরো এখানে দেখো 1টা
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই আরও আরেকটা, মানে আরও 8টা গেল। এরপরে আবার 8টা গুনি, 1 2 3 4 5 6 7 8, আরও 8টা গেল, শেষ। এখানে এখানে আছে মনে করো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, আরও 8টা গেল, ভালো। এখন তার মানে এই যে সামনে যে টিটা আছে, এই টি আসলে কয়টা স্পেস পাবে সেটা আমি গুনতেছি। তো 8টা 8টা করে নেওয়ার পরে 1 2 3, তাইলে এই যে ব্যাকস্ল্যাশ টি আমি জানি টোটাল 8টা আমাকে স্পেস দেবে, তাহলে 3টা স্পেস আমি অলরেডি পাচ্ছি। তাহলে এই ব্যাকস্ল্যাশ টি এর কারণে আমি আরও 5টা স্পেস পাবো। তার মানে এই ব্যাকস্ল্যাশ টি এর কারণে আমি আরও 5টা স্পেস পাবো। এখানে আগেই একটা স্পেস ছিল 6টা স্পেস, এখানে আর একটা স্পেস 7টা স্পেস। তো অ্যাকচুয়ালি এই যে স্যালারি লেখার পরে আসলে 7টা স্পেস পরে কিন্তু তোমার অ্যাড্রেসটা প্রিন্ট হবে। আমি বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে টি এর সিস্টেম, ঠিক আছে? টি এর কারণ আমি অনেক জায়গায় এরকম দেখছি 2টা টি ইউজ করতেছি, মানে টি একটা ইউজ করতেছি অথচ সামান্য 1 ঘর 2 ঘর দিচ্ছে, আবার কোন এক জায়গায় টি ইউজ করতেছি 8 ঘর দিয়ে দিচ্ছে। তার মানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এরকমটা, ঠিক আছে? যে সে শুরু থেকে এরকম 8 ঘর 8 ঘর করে নেয়, ফাঁকা জায়গা নেই আর কি, যার ভিতরে কয়েক ঘর ইউজ করা হয়ে গেলে বাকি আর কয়টা যে স্পেস বাকি থাকে ওইগুলো হচ্ছে সেই স্পেস দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে টি এর কাজ। এখানে আমি টি ইউজ না করে আমি অনেকগুলো হচ্ছে স্পেসও দিতে পারতাম, সেটাও একইভাবে কাজ করতো, ঠিক আছে? আমি টি ইউজ করায় কি হয়েছে যে অতগুলো এরকম স্পেস দেওয়া লাগতেছে না, আমি টি দিয়েই সেটা কমপ্লিট করতে পারতেছি। কারণ নেমের পরে 2টা টি দেওয়ার মানে হচ্ছে এটা 4টা নিচ্ছে, 4টার পরে আরও 4টা আমি স্পেস পাবো, আবার এইটার জন্য ফুল আমি আরও 8টা স্পেস পাবো। সো 8 আর 4 12টা স্পেস আমার এরকম দরকার হবে, এই কারণে নিছি। এটা বোঝা গেছে ব্যাপারটা? এখন যখনই হচ্ছে আমি এই যে em1.printing এইটাকে কল করব, তার মানে এই যে প্রিন্টিংয়ে সে চলে যাবে। প্রিন্টিংয়ে গিয়ে এখানে বলতে পারো যে স্যার স্যার তো বলবো না আচ্ছা, এখানে em1.printing em2.printing, এখানে তো শুধু নেম আছে, শুধু ইয়ার আছে, স্যালারি আছে। এটা কি em1 এর না 2 এর না 3 এর, তা তো আমি কিছু বুঝতেছি না। কথা হচ্ছে যে যখনই হচ্ছে আমি এটাকে কল করছিলাম, তখনই সে যখন এখানে আসছে, তখন সে যখন আমাকে এই নেমটা পেয়েছে, সে নেমটা ঢুকাইছে em1.name এর ভিতরে, ঠিক আছে? আবার ইয়ারটাকে ঢুকাইছে em1.year এর ভিতরে। একইভাবে যখন আমি em2.input লিখছি, তখন যখনই সে হচ্ছে এই ইনপুটের ভিতরে যে সমস্ত ভেরিয়েবল পাইছে, ধরো ইয়ার পাইছে, তাহলে em2.year এই নামেই জিনিসটাকে কিন্তু অ্যাসাইন করছে। এই কারণে যখন আমি এটা প্রিন্ট দিতে যাব, ওইভাবেই আমাদের প্রিন্টটা হবে। সো এখানে আমি প্রথমে em1.printing দিলে আমাদের employee1 এর জন্য যে নেমটা, ঠিক আছে, দ্যাট মিনস em1.name, সেইটা হচ্ছে কিন্তু আমাদের প্রিন্ট হবে। তো em1.name মানে আমি প্রথম যে নামটা দিছি সেটাই প্রিন্ট হবে। তারপরে এই ইয়ারটা প্রিন্ট হওয়া মানে em1.year প্রিন্ট হবে, em1.salary প্রিন্ট হবে, em1.address প্রিন্ট হবে, ঠিক আছে? কারণ এখানে লিখছি শুধু অ্যাড্রেস, কিন্তু ইনপুট নেওয়ার সময় সেই ইনপুটটা কিন্তু em1.address ওইভাবে সে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এইভাবে আসলে সবগুলোই প্রিন্ট হবে। এখন বলতে পারো যে আমি এইটার আগে একটা ব্যাকস্ল্যাশ এন কেন দিলাম, কিংবা এটার শেষে একটা ব্যাকস্ল্যাশ এন কেন দিলাম, এখানে প্রিন্ট এলএন কেন ইউজ করলাম? কারণ হচ্ছে তুমি আউটপুটের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি যে এই লাইনটার পরে আমাদের একটা নিউ লাইনেই যাচ্ছে, তা না, নিউ লাইন বাদেও আরও একটা লাইনে যাচ্ছে। মানে এখানে কিন্তু 2বার নিউ লাইন হচ্ছে। একবার নিউ লাইনে কিন্তু এই জায়গায় আসার কথা ছিল, কিন্তু আরও একবার নিউ লাইন হচ্ছে। তাহলে 2বার নিউ লাইন কেমনে হবে? আমি একটা প্রিন্ট এলএন ইউজ করলে আমরা জানি এই লাইন থেকে পরের লাইনে চলে যাবে, কিন্তু তারপরের লাইনে যাওয়ার জন্য আবার একটা আমাদের ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। এখানে আমি ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করছি, বুঝে গেছে? ঠিক আছে, আচ্ছা। আর এখানে ফার্স্টেই একটা ব্যাকস্ল্যাশ এন কেন ইউজ করছি? কারণ আমি যখন ইনপুট নেব, ইনপুটগুলো নেওয়ার শেষে, ঠিক আছে, যাতে শুরুতে এখানে ঢুকলে পরেই আমাদের একটা নতুন লাইনে হচ্ছে আমাদের আউটপুটটা আসে, নাহলে তো হিজিবিজি হয়ে যাবে। আমি এন্টার নেম এন্টার ইয়ার এই সমস্ত দেওয়ার পরে পরের লাইনে চলে আসবে, একসাথে জগাকে মানে একসাথে থাকবে। আমি চাই একটু একটা লাইনে স্পেস দিয়ে আমাদের আউটপুটটা দেখায়,
এই কারণে আগেই একটা নিউ লাইন দিয়ে নিছি, ঠিক আছে। পরে এই সমস্ত মেথড কল করার ফলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিন্ট হবে। বুঝে গেছে ব্যাপারটা? কোনো প্রশ্ন? এবং আরেকটা প্রশ্ন থাকতেই পারে যে এই সমস্ত জায়গায় হচ্ছে আমি প্রিন্ট ইউজ করছি, এখানে প্রিন্ট এলএন কেন ইউজ করলাম? কারণ হচ্ছে যখন আমি অ্যাড্রেস একজনের অ্যাড্রেস মানে একজনের নাম, ইয়ার, স্যালারি, অ্যাড্রেস নিয়ে নেব, এই দেখো একজনের নাম, অ্যাড্রেস, স্যালারি, তারপরে নাম, ইয়ার, স্যালারি, অ্যাড্রেস এগুলো নেওয়ার পরে আমি কিন্তু নতুন লাইনে যেতে হবে, ঠিক আছে। তার মানে অ্যাড্রেসের পরেই আচ্ছা ওই যে যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা বারে অ্যাড্রেসের পরে কিন্তু আমাদের নতুন লাইনে যেতে হচ্ছে, এই কারণে কিন্তু এই যে অ্যাড্রেসের পরে আমি প্রিন্ট এলএন ইউজ করছি অ্যাড্রেসের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে শুধু প্রিন্ট ইউজ করছি। এবং নেইমের পরে যেমন ধরো যে নেমটা প্রিন্ট হবে, নেমের পরে দুইটা টি ইউজ করছি যাতে একটু গ্যাপ পাই আমি, ঠিক আছে। তারপরে এই যে ইয়ারের পরে আমি আর একটা টি ইউজ করছি এবং কিছু গ্যাপও দিছি, ঠিক আছে। প্রয়োজনীয় গ্যাপগুলো এখানে চেঞ্জ করে নেবা। প্রথমে একটা আউটপুট দেখাইলো, তারপর দেখলে এটা সুন্দরভাবে আসতেছে না, তাহলে এখানে আরও কিছু স্পেস লাগবে, এটার পরে আরও কিছু স্পেস লাগবে, সেভাবে যেখানে যেমন স্পেস লাগে সেখানে। তারপরে ধরো স্যালারির পরে কিছু স্পেস দরকার, তাহলে স্যালারির পরে কিছু স্পেস দিয়ে দিলে, অথবা একটা টি ইউজ করলাম, এবার এটা চেঞ্জ করে দিতে পারবা। তাহলে এই প্রোগ্রামটা কি বুঝতে পারছো? বুঝা গেছে। ওকে, তাহলে আমাদের সর্বশেষ আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এটা 6 নাম্বার প্রবলেম। এটা দেখে আমরা আজকে শেষ করি, কারণ এইগুলো নিয়ে তো কতদিন বসবো আর, আরও আমাদের 2টা এক্সাম আছে, সেগুলো নিয়ে তো প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ সেটাই। এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওই যে ডাটা স্ট্রাকচারে স্যারের কিন্তু যে ওই যে ইএলপিতে যে ফাইল দিছে, ঠিক আছে, ওই ফাইল ডাউনলোড করলে কিন্তু হবে না, ওইখানে স্যারের ওল্ডটা দিছে, ঠিক আছে। আমি গুগল ড্রাইভে যেটা অ্যাপ দিছি ওইটা ডাউনলোড করতে হবে, অথবা আমি গতকালকে যেটা শেয়ার করছি গ্রুপে ওইটা ডাউনলোড করতে হবে, কারণ ওটার পেজ হচ্ছে 57টা, আর স্যারে যেটা আপলোড করছে ওইটা পেজ হচ্ছে 43টা, অনেক কিছু মিসিং আছে কিন্তু, সো ওটা ডাউনলোড করা যাবে না। আচ্ছা আমি তো দেখলাম লেকচার যেটা আছে সেটা তো মনে হয় যে লেকচার 1 যেটা হ্যাঁ মেবি মনে হয় টিডি 27টা না 28টা পড়লে তো হবে হয়তো। 27টা 28টা লেকচার 1 তো পুরো লেকচারটাই বোঝায় না, পিডিএফটাকেই বোঝায় না। না 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 লেকচার 1 বলতে কি লেকচার 1 যতটুকু হয়েছে সেইটুকু না? আচ্ছা স্যারকে, আচ্ছা তুমি পড়তে থাকো, আমি স্যারকে আজকে রাতে ফোন দিয়ে জানবো অনেক, ঠিক আছে। তোমার এটা হচ্ছে পিক অপারেশন পর্যন্ত হচ্ছে ফার্স্ট লেকচার, বুঝছো? হ্যাঁ ফার্স্ট লেকচার, এখন লেকচার 1 এটা ক্লিয়ার করে বলা নাই, যেহেতু ক্লিয়ার না জিজ্ঞেস করে নিই। হ্যাঁ জিজ্ঞেস করলে ভালো হবে। তাহলে আমরা পরেরটায় চলে যাই, পরেরটায় 6 নাম্বার নাকি? পরেরটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে এরিয়া। এটার আমি নাম দিছি, নাম কই দিলাম বাবা, এটার নাম দিছি হচ্ছে এরিয়া পেরিমিটার অফ এ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে আমি ক্লাসের নাম দিছি, ক্লাসের নাম বলতে ফাইলের নাম আর কি। আচ্ছা এখন এখানে অনেকগুলো কাজ একসাথে করতে বলছে, এই কারণে এই প্রোগ্রামটা দেখছো কত লাইনের রয়েছে, 130 লাইনের, ঠিক আছে, অনেক বড় একটা, কিন্তু কাজগুলো একই। এটা একটা সহজ ব্যাপার আছে, পার্টিসিপেন্ট অনেক আছে, ভেরি গুড। পার্টিসিপেন্ট বেশি থাকলে সুবিধা, প্রশ্নটার সাথে সাথে করা যায়। আচ্ছা আগে প্রবলেমটা বুঝি, তারপরে সলিউশনে যাই। এখানে বলছে রাইট কোড ফর স্কোয়ার ক্লাস, স্কোয়ার ক্লাসের জন্য কোড লিখতে হবে, রেক্ট্যাঙ্গেল ক্লাসের জন্য কোড লিখতে হবে, ঠিক আছে, অ্যান্ড জেনারেটর ক্লাস,
জেনারেটর ক্লাসের জন্য কোড লিখতে হবে। টু ক্রিয়েট অবজেক্ট, এখানে জেনারেটর ক্লাস দ্বারা বোঝাচ্ছে কোনটা জানো? স্কোয়ার ক্লাস তো যে আমি এই স্কোয়ার দিয়ে আমি একটা ক্লাস লিখব, রেক্টাঙ্গেল ক্লাস তো রেক্টাঙ্গেল দিয়ে আমি একটা ক্লাস লিখব। তাহলে জেনারেটর ক্লাস কোনটা? জেনারেটর ক্লাস আর কিছুই না, আমরা শুরুতেই যে ফাইলের নাম দিয়ে যেটা খুলি সেটাই হচ্ছে আমাদের জেনারেটর ক্লাস। যে পাবলিক ক্লাস এরিয়া পেরিমিটার, এটার নামেই হচ্ছে আমাদের জেনারেটর ক্লাস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জেনারেটর ক্লাস। সো এই ক্লাসগুলো খুলতে বলছে। আজব কি অবস্থা। আচ্ছা, খুব নয়েজ আসতেছে তাই না? তোমরা একটু কথা বলো তো, আমি তো একাই বলতেছি। আচ্ছা, যে এটার যে ফাইলটা যেখানে আছে সেখানে একটু যাও তো। এই তো আচ্ছা, একটা ওপেন করো তো যে কোনো একটা। ওপেনের সিস্টেম এখানে নাই, তবে চুজ অ্যানাদার অ্যাপ দিতে হবে। ও আচ্ছা, কালকে তো এইভাবে পাঠাইতে হবে তাই না? দাঁড়াও, আগে কাজটা একটু শেষ করি, পরে অ্যাপ বলতেছি, ওই কোয়েশ্চেনটা আলাদা। চুজ অ্যানাদার ফাইল দিলাম, তারপরে মোর অ্যাপস। মোর অ্যাপসে যাই দেখি আমাদের এক্লিপস আছে কিনা। এখানেও দেখি যে এক্লিপসটা নাই। তাহলে লুক ফর অ্যাপ অন দিস পিসি। তাহলে এটা কোথায় যাব? আমি সি এর প্রোগ্রাম ফাইলস, ঠিক আছে, ওইখানে যেতে হবে। ওটা কিন্তু আবার ইউজার ওখানে না, সি এর প্রোগ্রাম ফাইলস, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো এই প্রোগ্রাম ফাইলসে ইনস্টল হয়। তো প্রোগ্রাম ফাইলসের ভিতরে আমি তাহলে একটু ভুলেই বললাম, প্রোগ্রাম ফাইলস না, ওইটাই যেতে হবে আসলে, ইউজার্সের ভিতরেই যেতে হবে। ইউজার, ওইখানে এক্লিপস নামে একটা ওয়ার্কস্পেস বাদে এক্লিপস নামেই আর একটা ফাইল আছে। এই দেখো শুধু এক্লিপস, আর নিচেরটা হচ্ছে এক্লিপস ওয়ার্কস্পেস। আমি এক্লিপসে যাব, গেলাম এক্লিপস, এই যে এক্লিপস, এটা কি, এটা দেবো না এটা দেবো, কোনটা দেবো? এর উপরেরটা হবে হয়তো। সম্ভবত দেখি তো। হ্যাঁ, এটা দেখছো ফাইল ওপেন হয়ে গেছে। আমি কিন্তু সোয়াপটা ওপেন করতে চাইছিলাম, তো সোয়াপটা কোথায় কোথায় ওপেন হলো? সোয়াপ তো এখানে আমাদের ওপেন ছিলই, তাই না? আমি এখন নতুন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি নতুন যে কোনো একটা যদি ফাইল ওপেন করতে চাই, নতুন যেটা এখানে নাই সেটা ওপেন করি, তো দেখাই। যেমন ধরো প্রজেক্ট 1, এটা ওইখানে নাই আসলে, ওইটার একটা ফাইল এখন কি দেখাচ্ছে, এটা ঝামেলা করে গেলাম নাকি আবার? সোর্স প্যাকেজ 1, বাট কি ব্যাপার? ও আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওই জিনিসগুলা এইভাবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে, স্কোয়ার ইউজিং ক্লাস অবজেক্ট, মানে সুন্দর করে দেখাচ্ছে। এটা এখন ডাবল ক্লিক করলেই অটো হয়ে যাবে, এটা ওপেন উইথ তো দেওয়া লাগবে না, ওপেন উইথ দিলেও পাবো, দেখি পাচ্ছি না, তো ডাইরেক্ট ওপেন করি, হবে। আচ্ছা, মঞ্জুরুল ইসলাম না, আমি যেটা দিয়ে দেখতে চাচ্ছিলাম, যেটা ওখানে নাই সেটা দিয়ে ট্রাই করে দেখি। যেমন প্রজেক্ট 1, ওটাও জায়গায় নাই, তো এটা সোর্সে যাই, সোর্সে গেলে এই যে ফাইলগুলো এখানেই থাকবে, ডাইরেক্ট যাই, এই যে ডাইরেক্ট। এটা কিন্তু তোমার ওই যে প্রজেক্টটা সহ শো করবে না, বুঝছো?
এটা সিম্পলি আমি যেহেতু একটা একটা ক্লাসকেই হচ্ছে আমি করছি, ওপেন করছি, সেই একটা ক্লাসের হিসাবেই ওপেন হবে, পুরো প্রজেক্ট সহ প্যাকেজ সহ ওইভাবে সব কিছু একসাথে। যেমন এটা প্রজেক্ট 1-এর আন্ডারে ছিল, সেই প্রজেক্ট 1 এখানে কিন্তু শো করছে না, শুধু একটা ক্লাসেই ওপেন হয়েছে। যেমন সোয়াফেয়ারে যখন দিছি শুধু একটা সোয়াফেয়ার এটাই ওপেন হয়েছিল। বুঝতে পারছো ব্যাপারটা? এখন হ্যাঁ, মানে এটা আলাদা আলাদা ভাবে ওপেন করতে হবে, আলাদা তাই আলাদা তো? ভাবে ওপেন হচ্ছে। এখন তুমি চাচ্ছ যে আচ্ছা আমি তো একটা ফাইল আগে বানাইছিলাম, কিন্তু সেই ফাইলটা আমার এই জায়গায় এখন নাই, কেন? আমি সামহাউ ডিলিট করে ফেলছি এখান থেকে, কিংবা অনেক সময় দেখা যায় প্রবলেম হয়, প্রবলেমের কারণে যে অনেক সমস্যা হয়, অনেক সময় কি করতে হয়, মেটা ডাটাকে ডিলিট করলে সেটা সমাধান হয়ে যায়। মেটা ডাটাটা ধরে ডিলিটে চাপ দিলে ওটা সমাধান হয়ে যায়। তো মেটা ডাটাটা ধরে যখন আমি ডিলিট করে দেই তখন কিন্তু একটা প্রবলেমও হয়, সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু এখানে আর থাকে না। যদিও এই সমস্ত জিনিসটা এক্লিপস ওয়ার্ক স্পেসের ভিতরে থাকে, কিন্তু এই জায়গা থাকে না, ঠিক আছে? নতুন করে এটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আবার কি করব, আমি নতুন করে আবার এই সমস্ত লেখা লিখব। আমি যদি এই জায়গায় বসেই ওই ফাইলটাকে এইখানে নিয়ে আসতে পারি আমার জন্য খুব সুবিধা হয়, ঠিক আছে? যেমন ধরো প্রজেক্ট 1, এটা একটা প্রজেক্ট, ঠিক আছে? সেই প্রজেক্টটা আমাদের এই জায়গা আছে, এই যে দেখো প্রজেক্ট 1, বাট আমাদের সেটা এই জায়গা নাই। আমি প্রজেক্ট 1টাকে এই জায়গায় আমি নিয়ে আসতে চাই, কিভাবে করব? এটা খুব মানে মনোযোগ দিয়ে দেখো, অথবা স্ক্রিনশট নিতে পারো মাঝে সাঝে। যেমন আমি দেখাই, ফাইলে যাব, ফাইলে যাইয়া ইম্পোর্টে যাব, ঠিক আছে? একটা স্ক্রিনশট মেবি নেওয়া হয়ে গেছে। ইম্পোর্ট, ইম্পোর্টে যাওয়ার পর হচ্ছে আমি যাব এই যে জেনারেল, না জেনারেল, এই জেনারেলের আন্ডারে দেখো প্রজেক্টস ফ্রম ফোল্ডার অর আর্কাইভ, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে নেক্সট, তারপরে যাব ডিরেক্টরিতে, গেলাম ডিরেক্টরিতে, তারপরে যাব আমি যাকে খুঁজতেছি সেখানে যাব। আমি জানি এক্লিপস ওয়ার্ক স্পেসের ভিতরে আমার কাঙ্ক্ষিত জিনিসটা আছে, কোনটা? প্রজেক্ট 1। প্রজেক্ট 1 চুজ করলাম, তারপরে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম, তারপরে আমি কি করব, ফিনিশ। এবারে দেখছো এই যে প্রজেক্ট 1 প্রজেক্টটা চলে আসছে এই জায়গা, তার ভিতরে যাবতীয় একবারে সব কিছু এখানে চলে আসছে, এভরিথিং। এখানে একটা জিনিসই ছিল, একটাই আসছে, এখানে যত প্যাকেজই থাকবে এই প্রজেক্টের আন্ডারে সব কিছু চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে সিস্টেম। এবং তোমার যে জেআরই সিস্টেম বাইনারি এটাও চলে আসছে। যেমন প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু এরকম জেআরই সিস্টেম এটা থাকে, ঠিক আছে? এটাই মনে করো যে কম্পাইলার, ঠিক আছে? এটা চলে আসছে। আমি এটা যদি ডিলিট করে দেই, দেখো এই যে ডিলিট দিলাম, ডিলিট করে দিলে আমি দুইভাবে ডিলিট করতে পারি। একটা হচ্ছে শুধু এই জায়গা থেকে ডিলিট হবে, আর একটা হচ্ছে আমার একবারে এক্লিপস ওয়ার্ক স্পেস থেকেও ডিলিট হবে। আমি যদি চাই যে শুধু এই জায়গা থেকে ডিলিট হোক, তাহলে এখানে ওকে ওকে চাপ দিলেই হয়ে যাবে ডিলিট। কিন্তু আমি যদি চাই পুরো কম্পিউটার থেকে, অর্থাৎ এক্লিপস ওয়ার্ক স্পেস থেকেও ডিলিট করে দিতে, যেহেতু আমাদের এটা লাগতেছে না, সেহেতু আমি পুরো জায়গাটা থেকে ডিলিট করে দিতে, এইটাকে চুজ করে নিতে হবে যে ডিলিট প্রজেক্ট কন্টেন্টস অন ডিস্ক ক্যান নট বি আনডান, ঠিক আছে? পুরো ডেস্ক থেকে এটা ডিলিট হয়ে যাবে, এই যে লোকেশনে যেটা আছে। আমি এই পুরোটাই ডিলিট করে দেবো, দিলাম। তাহলে ওখানে যাই দেখি তো এটা আছে কিনা, এখানে নাই, ঠিক আছে? এই সিস্টেম। আর আমরা স্যারকে যেটা পাঠাবো সেটা কীভাবে পাঠাবো, অপারেটিং সিস্টেমের ইউজার কেমনে পাঠাবো সেটাও আজকে আবার দেখাই, অনেকেই যেহেতু আছে আজকে। তো এক্লিপস ওয়ার্ক স্পেস, তারপরে আমি যে এই যে প্রজেক্টটা করছি সেটা কিন্তু আমার রোল নাম্বার নামে প্রজেক্টটা করতে হবে। তো আমি রোল নাম্বার নামেই কিন্তু এইখানে এই প্রজেক্টটাই যে করছি, দেখছো? এই প্রজেক্টের আন্ডারেই কিন্তু আমার এই যে সোর্স আছে, সোর্সের আন্ডারে কিন্তু আমি প্যাকেজ আছে, প্যাকেজের আন্ডারে এই ক্লাসগুলো রাখছি, ঠিক আছে? এবং তাহলে আমার স্যার বলছে যে পুরো প্রজেক্টটাই স্যারকে দিতে হবে। তাহলে পুরো প্রজেক্টটা কোনটা? এটাকে হচ্ছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমি এটাকে সেন্ড টুতে যাব, সেন্ড টুতে যেয়ে কম্পিউটার জিপে যাব, তাহলেই আমাদের এটা জিপ হয়ে যাবে। এখন এই জিপ ফাইলটাই স্যারকে হচ্ছে পাঠাতে হবে, ঠিক আছে? স্যারকে পাঠাবো কেমনে সেটাও আজকে দরকারে আবার দেখাই দিই। সেটা হচ্ছে স্যারকে জন্য আমাদের ক্লাসরুমে যেতে হবে, দপ্তরি CL এ এখন তো আগের মতোই আসলে একটা ফাইল কীভাবে ইয়ে করে
সেরকমটাই আর কি। আমি 1 মিনিটের ভিতরে দেখাই দিচ্ছি এটা। তো এই যে স্যারের যেহেতু ল্যাব অ্যাসাইনমেন্ট 1, এটাই যাব, গিয়ে অ্যাড অর ক্রিয়েটে যাব, তারপরে যেহেতু এটা একটা ফাইলে যাব, তারপর ওই ফাইলটা এনে দিলেই হবে। ব্রাউজে যাব, ওই ফাইলটা কোথায় আছে সেটা তো আমরা জানি কোথায় আছে। সেটা আছে হচ্ছে অপারেটিং সিস্টেম, ইউজার, তারপরে এক্লিপস ওয়ার্কস্পেস। কোনটাকে পাঠাবো? জিপ ফাইলটাকে। জিপটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, ব্যাস এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে জাস্ট আমি একটা শুধু কি দেবো, টার্ন ইন দিয়ে দেবো। টার্ন ইন দিলেই কিন্তু এটা হয়ে যাবে। যখন আমাদের আনসাবমিট লেখাটা উঠবে তখন তার মানে আমাদের কাজ শেষ। টার্ন ইনে চাপ দিলে হয়ে যাবে। দেখ আমি এটা টার্ন ইন করবো না, আমি পরে করবো অনেক, ঠিক আছে? আরও দেখি আমার এটা ভুল আছে কিনা, ভুল টুল সংশোধন করে নিই, ক্রস দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। তো আমরা এখন আবার প্রোগ্রামে ফিরে যাই। অনেক বাড়তি অন্যান্য প্রসঙ্গ কথা বললাম, সবার হয়তো এগুলোর প্রয়োজন ছিল না। আচ্ছা, এখন প্রোগ্রামটা পেয়েছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, এটাই বলছে যে জেনারেটর ক্লাস, এই সমস্ত ক্লাস ক্রিয়েট করতে হবে। এই ক্লাসগুলো ক্রিয়েট করতে হবে কেন? টু ক্রিয়েট অবজেক্টস অফ স্কোয়ারের অবজেক্ট বানাতে হবে। তো অবজেক্ট বানানোর জন্য ফার্স্টে আমি স্কোয়ার ক্লাস বানাবো, ঠিক আছে? অ্যান্ড রেক্ট্যাঙ্গেল ক্লাস, মানে রেক্ট্যাঙ্গেল ক্লাসেরও অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে? তো অবজেক্ট কেমনে বানায় সেটাও আমরা জানি। যখন আমি ক্লাস একটা বানাবো, তা ওই ক্লাস লিখবো, তারপরে ধরো অবজেক্টের একটা নাম লিখবো, তারপরে ইকুয়াল টু কি লিখবো, নিউ, তারপরে লিখবো আবার এই ক্লাসের নাম, তারপর এটা ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এইভাবেই তো আমাদের জিনিসটা বানায়। এই যে আমরা এখানেও দেখি, এই যে ধরো স্কোয়ার নিউ, সরি এটা আমি কোনটায় ঢুকলাম? আচ্ছা, আমি এখানে তো একটা ওপেন করেছিলাম, সেটা দিতাম, সেভেই দিলাম, সমস্যা নেই। ক্লোজ। আমার কার্সর কই গেল রে? মানে ওই যে ফাইলটা ডিলিট করছিলাম ওটা। এখন এই যে সেটাই, যে অবজেক্ট কেমনে বানায়, ক্লাসের নাম দেবো, তারপরে অবজেক্টের একটা নাম দেবো, তারপরে নিউ, আবার সেই ক্লাসের নাম, একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেমিকোলন, তাহলে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে SQ1 নামে। আচ্ছা, এই সমস্ত অবজেক্ট বানাইতে হবে বলছে। ফলো দ্য ক্লাস ডায়াগ্রাম ফর ক্লাস ক্রিয়েশন। এই ক্লাস ডায়াগ্রামটা এরকম হবে। তো প্রথমে হচ্ছে ক্লাসের নাম থাকবে, তারপরে তার ভেরিয়েবলগুলো থাকবে, তারপরে তার মেথডগুলো থাকবে। তো প্রথমে আমি স্কোয়ার ক্লাসটা নিয়ে আলোচনা করি, পরে আমি রেক্ট্যাঙ্গেল ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো স্কোয়ার ক্লাস যেহেতু স্যার একাধিকবার দেখায়, সেটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করি। এটা হুবহু সেমই বলা যায়। তো এখন হচ্ছে আমি যেহেতু স্কোয়ার ক্লাস বানাতে হবে, এই কারণে আমি ফার্স্টে এই যে ক্লাস স্কোয়ার এটা নিলাম, ঠিক আছে? জাভা ইউটিল স্ক্যানার কেন নিয়েছি? ওই যে স্ক্যানার ক্লাসের জন্য, স্ক্যানার ইউজ করা লাগবে, সে কারণে এটাকে আগে ইম্পোর্ট করে নিছি। ওকে, তো এই ক্লাসটা নিছি। এই ক্লাসের ভিতরে আমাদের ডাবল সাইড, ঠিক আছে? এখন এই যে দেখো প্রাইভেট ডাবল সাইড লিখছি। এই আমার ইয়া দেখা যাচ্ছে না? তোমরা আছো তো? হ্যালো, আছি দেখা যাচ্ছে। আমি তো কনফিউশন ছিলাম। হ্যাঁ উজ্জ্বল ভাই দেখা যাচ্ছে। আমি রেকর্ডিং করা সেজন্য কথা বলতেছি না। না না কনফিউশন নাই। আরে না, এই দু একটা কথা বললে সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যেটা বলতেছিলাম, স্যারে কিন্তু এই জিনিসগুলো দেখাতে বলছে, খেয়াল করো। স্কোয়ার, হ্যাঁ, এটা মেথডটা দেখাতে বলছে। এই মেথডটা এটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, আর স্কোয়ার ডাবল এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর। কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর বুঝলাম? কারণ আমি যে ক্লাসটা ক্রিয়েট করলাম সেই একই নামে আমি এই মেথডটা ক্রিয়েট করছি, ঠিক আছে? এই যে দেখো স্কোয়ার মেথডটা ক্রিয়েট করছি, স্যারে যেটা এখানে দেখাইছে, এটা একটু ছোট করে নিই।
হ্যাঁ, এই একই নামে যখন আমি একটা মেথড ক্রিয়েট করব, সেই মেথডের আর একটা নাম হয়ে যাবে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে কোনো প্যারামিটার নাই, তার মানে এটা হচ্ছে প্যারামিটার বিহীন ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার আছে, তাহলে এটা হচ্ছে প্যারামিটার সহ ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর, এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কি বলছে দেখো, আর স্যারে বলছে যে ক্যালকুলেট এরিয়া এই মেথডটা বানাও, ক্যালকুলেট পেরিমিটার এই মেথডটা বানাও। ঠিক আছে, তো বানাবো। এখানে সেই ক্যালকুলেট এরিয়ার মেথডটা বানাইছি, ক্যালকুলেট পেরিমিটার এই মেথডটাও বানাইছি। ঠিক আছে, এই যে মেথডগুলো, সেই মেথডগুলো কোন টাইপের হবে, জেনারেলি স্যার বলে দিচ্ছে ডাবল টাইপের হবে। এই যে ডাবল ক্যালক এরিয়া ডাবল, কারণ আমাদের এরিয়াটা ডাবল টাইপের হয়, এটাও ডাবল টাইপের হয়, পেরিমিটারটাও ডাবল টাইপের হবে, এই কারণে ডাবল। এবং এদের আগে পাবলিক কিওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে গেট সাইট আর সেট সাইট। ঠিক আছে, গেট সাইট সেট সাইট এগুলোও ইউজ করতে হবে। তো গেট সাইট, তারপরে এবং হচ্ছে ভয়েড ডিসপ্লে। গেট সাইট সেট সাইট কোথায় ইউজ করছি, এই দেখো এই যে গেট সাইট ইউজ করছি, এই যে সেট সাইট ইউজ করছি, এগুলো আমি ব্যাখ্যা করব, সবই ব্যাখ্যা করব, আগে একটু দেখাই নিই। তারপর ভয়েড ডিসপ্লেটা ইউজ করতে হবে, এই যে আমি সেই ভয়েড ডিসপ্লেটা ইউজ করছি। তার মানে আমাকে যতগুলো জিনিস ইউজ করতে বলছে আমি সবগুলোই ইউজ করছি, কারণ কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে এখন আলোচনা করতেছি। তো আমি যেহেতু এই জিনিসগুলো হচ্ছে ইউজ করব, ইউজ করার জন্য আমাকে অবশ্যই ওই ক্লাসটা তো ক্রিয়েট করছি ভালো, এখন আমাদের ওই ক্লাসের একটা অবজেক্টও ক্রিয়েট করতে হবে। এই যে সেই অবজেক্টটা ক্রিয়েট করলাম এই লাইনের মাধ্যমে। এই লাইনের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের কাজটা হচ্ছে কি, আমরা কিন্তু এরিয়া এবং পেরিমিটার দুটাকে ক্যালকুলেট করব। তো এরিয়া এবং পেরিমিটার দুটো ক্যালকুলেট করার জন্য আমাকে তো একটা সাইট পাঠাতে হবে, তাই না? কারণ আমি সাইট ছাড়া তো হবে না, যে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য না বললে তো আমি এরিয়া পাবো না, পেরিমিটারও পাবো না বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমেই ইউজারকে বলবো যে ঠিক আছে, ওই ক্লাসটাকে কল করছি, মানে সরি ওই ক্লাসটাকে এখনো কল করিনি, ওই ক্লাসটার একটা অবজেক্ট বানাইছি। তারপরে আমি বলছি যে এন্টার দ্য সাইড অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের সাইড দাও। সেটা আমি কার ভিতরে রাখবো, ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম এসআই। ঠিক আছে, নাম দিলাম এসআই। তো এটা হচ্ছে স্ক্যান এর মাধ্যমে নেক্সট ইন্টিজার, সরি নেক্সট ডাবল এর মাধ্যমে আমি এসআই এর ভিতরে এই যে ইউজার যে সাইটের যে মানটা দেবে সেটা আমি কার ভিতরে রাখবো, এসআই এর ভিতরে রাখবো। আগেও আমরা দেখছি যে কিভাবে একটা ভেরিয়েবলের ভিতরে স্ক্যানের মাধ্যমে মানে ইউজারের থেকে কিভাবে ইনপুট নিতে আমরা দেখছি না। আচ্ছা, এখানে এসআই বাদে অন্য কিছু লেখা যেত না? অবশ্যই যে কোনো কিছু লেখা যাবে। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল আমি নিয়েছি। ঠিক আছে, এসআই দ্বারা আমি বুঝাইছি সাইট, এলই দ্বারা বুঝাইছি লেন্থ, বিআর দ্বারা বুঝাচ্ছি মানে কি ব্রিথ। ঠিক আছে, কি বলে এটার প্রস্থ ইংরেজি কি বলো তো, ব্রিথ, তাই না? BREADTH। ওকে, ওয়াইড তো বলে, ওয়াইডও বলে আবার ব্রিথও বলে। স্যার এখানে ব্রিথ ইউজ করছে, সে কারণে ব্রিথ লিখছি। কারণ এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে দেখবা এই যে গেট ব্রিথ আছে, গেট লেন্থ আছে। ঠিক আছে, এটা পরে আসি। যাই হোক, এটা নেওয়ার জন্য আমি ধরো এই স্ক্যানারের মাধ্যমে এসআই এর ভিতরে এই যে ইউজার যে ইনপুটটা নেবে সেটা এসআই এর ভিতরে ঢুকাবো, এবং সেই এসআইটাই আমি পাস করে দেব স্কোয়ার ওয়ান ডট সেট সাইট। স্কোয়ার ওয়ানটা হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা জানি অবজেক্টটা লিখতে হয়, তারপরে ডট অপারেটর দিয়ে তারপরে ওই সমস্ত ওইখানে আমি যে সমস্ত হচ্ছে যে মেথড ইউজ করেছি সেই সমস্ত মেথডের নাম লিখতে হয়। আর সেট সাইট যে মেথডটা, সেই সেট সাইটের মেথডটার সিস্টেমটা কি, সেট সাইট এর মেথডের কাজটা কি, আচ্ছা সবই আমি ডিসকাস করতেছি এখন। তো প্রথম কথা হচ্ছে এই যে গেট সাইট, সেট সাইট এগুলা ইউজ জেনারেলি করা লাগে না। কখন করা লাগে, স্যারও সেদিনও বলছে যে যখন আমাদের এই যে সাইট এটা যখন আমি প্রাইভেট করে দেব, ঠিক আছে, এটা পাবলিক করা থাকলে আমাদের গেট সাইট সেট সাইট দরকার হতো না। এখন আমার বলতে পারো যে তাহলে তুমি পাবলিক কেন করে দিলে না,
কারণ স্যারে আমাকে দেখাতে বলছে যে গেট সাইড সেট সাইড এগুলো ইউজ করে দেখাও। এগুলো ইউজ তখনই করা লাগে যখন এটা প্রাইভেট থাকে, এই কারণে আমি এটাকে প্রাইভেটেই দিলাম, বুঝে গেছে? পাবলিক থাকলে তো গেট সাইড সেট সাইড লাগে না, তাহলে আমি এই কারণে আমি পাবলিক ইউজ করিনি, প্রাইভেট ইউজ করছি। এখন গেট সাইড সেট সাইডটা কেন লাগে? কারণ যখন আমি প্রাইভেট দিব তখন, যখন আমি প্রাইভেট, ধরো এখানে প্রাইভেট ইউজ করছি আর এখানে আমি কল করলাম, ধরো সেট সাইডের মানটা আমি চেঞ্জ করলাম, সাপোজ এখানে এসে আমি লিখলাম, একটা লাইন আমি লিখি, কেমন লাইন লিখলাম, ধরো স্কোয়ার 1, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ডট সাইট SID, এটার মান দিলাম আমি ধরো 5, কিংবা ইউজারের মাধ্যমে আমি, অথবা আমি ইউজারের মাধ্যমে এটা আমি নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল V। আমি ইউজারের মাধ্যমে যখনই এই যে S1 এর জন্য সাইটটা আমি নেওয়ার চেষ্টা করব, সে কিন্তু এরর দেখাচ্ছে। এখানে কি বলছে? S1 ক্যান নট বি রিজলভড টু এ ভেরিয়েবল, ঠিক আছে? এখানে বাংলাটা বুঝতেছি না, কিন্তু যেটা বুঝছি সেটা হচ্ছে এটাকে অ্যাক্সেস করা যাবে না, কারণ এটা প্রাইভেট করা। কিন্তু আমি যদি এটাকে একটু পাবলিক করে দেখি তো হয় কিনা, এই তো এবার তো হওয়ার উচিত, তাই না? এবারও কি দেখাচ্ছে? S1 cannot be resolved, next double scan dot, আচ্ছা এটা কেন দেখাচ্ছে বলতে পারতেছি না। তাহলে যতটুকু জানি যে সেট জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি না যখন আমি প্রাইভেটটা ইউজ করি। তো এখন অ্যাক্সেস তো আমাদের করা লাগবে, অ্যাক্সেস করা লাগবে না? অ্যাক্সেস করতে হলে তাহলে কি করতে হবে? এখান থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তার মানে আমি এখানে এমন একটা মেথড লিখবো, এটাকে আমি আবার প্রাইভেট করে দিচ্ছি, এখানে আমি এমন একটা মেথড লিখবো, সেই মেথডটার নাম হবে সেট মেথড। তো এখন সেট মেথডটা লেখে কিভাবে? সেট লিখতে হয়, তারপরে লিখতে হয় যে ভেরিয়েবলটা তুমি লিখছো সেই ভেরিয়েবলটা। তো লিখলাম সেট, সেই ভেরিয়েবলটাও লিখলাম। কিন্তু কথা হচ্ছে সেট মেথড এবং গেট মেথড উভয় ক্ষেত্রে যে ভেরিয়েবলটা লিখবা সেটের পরে বা গেটের পরে, সেই ভেরিয়েবলটা জেনারেলি তোমার এখানে যাই থাকো, এটা ছোট হাত থাক বা বড় হাত থাক, এইখানে সবসময় ভেরিয়েবলটা বড় হাতে লিখতে হবে, এটা হচ্ছে সবসময় লিখতে হবে। সেট সাইড এবং গেট সাইড, তুমি যদি এখানে বলো যে লেন্থ থাকতো তাহলে এখানে লিখতে হতো সেট বড় হাতের L, তারপরে অন্যান্য LEN GTS, ঠিক আছে? কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এটা হচ্ছে সেট মেথডের সিস্টেম। এখন সেট মেথডে এই জিনিসগুলো কি লিখলাম, ঠিক আছে? তো সেট মেথডের কাজটা কি? কাজটা হচ্ছে, যেহেতু আমি এটাকে অ্যাক্সেস করতে পারি না, সেহেতু আমি এই যে সেট মেথডটাকে এইখান থেকে কল করব। কোন জায়গা থেকে কল করব? এই যে সেট সাইট, দ্যাট মিনস এই যে আমি কল করছি, সেই কল করে এইটার ভিতরে আমি একটা পেরিমিটার ঢুকাই দেব। কোন পেরিমিটারটা ঢুকাই দেব? আমি এই যে সাইডের মান হিসাবে আমি যেটাকে ইনপুট দিতে চাই সেইটাকে ঢুকাই দেব। কারণ আমি ওই সাইডের যেহেতু অ্যাক্সেস করতে পারতেছি না, সাইডের মান তো আমি চেঞ্জ করতে পারবো না, তো সেটা আমি মেথডের মাধ্যমে করতে পারবো। এই সেট মেথডের ভিতরে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা ঢুকাই দেবো। তো কাঙ্ক্ষিত জিনিস দেখছো? কাঙ্ক্ষিত জিনিসটা কি? আমি বলছি যে এন্টার দ্য সাইড অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের সাইড দাও। তো ইউজার একটা ইনপুট দিচ্ছে, সেটা এসআইয়ের ভিতরে ঢুকছে, আর সেই এসআইটাকে আমি পাস করে দিচ্ছি এটার ভিতরে। তার মানে ইউজার যে ইনপুটটা দেবে সেটা কি সেট সাইড মেথডের ভিতরে আমি পাস করে দিচ্ছি না? ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা জোরে বলতে হবে। আচ্ছা যাই হোক, এখন এখানে SQ1 তো দিতেই হবে, কারণ না হলে তো সে সেট সাইটের সে চিনবে না। স্যার বলছে না যে অবজেক্টের নামটা দিতে হবে ফার্স্টে। এখন এই যে সেট সাইডের ভিতরের ফাংশনটা কেমন দেখেন। তো এই সেট সাইডের ভিতরে আমি পেরিমিটার ঢুকাইছি, তার মানে এই সেট সাইড একটা পেরিমিটার নিবে, সেট সাইড একটা পেরিমিটার নিবে। তার মানে যখন হচ্ছে আমি সেট সাইডটাকে সেট সাইড কই গেল, সেট সাইডটাকে যখন মেথডটাকে আমি যখন আমি লিখবো, তখন তার ভিতরে পেরিমিটার পাস করার একটা সিস্টেম লিখতে হবে। এই যে সেই পেরিমিটার পাস করার জন্য জিনিসটা লিখতে হবে, এটাকে বলা হচ্ছে কি
পেরিমিটার। আর যখন হচ্ছে সেট সাইডের ভিতরে ওই যে ভ্যালুটা দিছি ওইটাকে বলা হয় কিন্তু আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট আর পেরিমিটার মনে হয় একরকম, কিন্তু যখন আমি একটা মেথডকে লিখবো বা একটা ফাংশনকে লিখবো তখন যে জিনিসটা আমি লিখে দেই সেটার নাম হচ্ছে পেরিমিটার। আর যখন ওই ফাংশনটাকে কল করি, এখান থেকে আমি কল করছি এবং কলের ভিতরে আমি একটা ভ্যালু ঢুকাই দিছি, ওইটাকে বলা হয় আর্গুমেন্ট। আমি কি লাইন থেকে বিচ্যুত হয়ে গেলাম? আচ্ছা, তাই এটাই বলছিলাম যে ওইটাকে বলা হবে আর্গুমেন্ট। ঠিক আছে, যেমন আমি এখানে এই যে ঢুকাই দিছি, এই কাকে ঢুকাইছি, এই এসআইটাকে ঢুকাইছি, দ্যাট মিনস এটা হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে যা লিখছি সেটা হচ্ছে পেরিমিটার। আমার পেরিমিটার পাস করতে হবে। এখন দেখো, এবং এটা কি কোনো কিছু রিটার্ন করবে না, কারণ আমি ওইখানে যে ভ্যালুটা দেবো, যে সাইটের মানটা দাও 6, সে 6টা নিয়ে সিম্পলি এখানে চলে যাবে, সে এখানে 6-এর মানটা চেঞ্জ করবে। ঠিক আছে, 6 মানে ধরো আগে যে সাইট থাকবে সেই সাইটের মানটা ধরো চেঞ্জ করবে, বর্তমানে যাবে তো যা দেবো তাই সে রাখবে। তা এখন সে আচ্ছা দাদা, করবে। হ্যাঁ বলো। এখানে মনে হয় গেট সাইট আর যে সেট সাইট এই দুইটার মনে হয় একটু ইয়ে আছে, যে সেটের হচ্ছে রিটার্ন টাইপ থাকবে হচ্ছে ভয়েড, আর প্যারামিটারের ইয়ে থাকবে হচ্ছে ডাটা টাইপ থাকবে হচ্ছে ডাবল, আর গেটের হচ্ছে রিটার্ন টাইপ থাকবে না, আর হচ্ছে কি বলে প্যারামিটার, সরি রিটার্ন টাইপ থাকবে আর প্যারামিটার মনে হয় থাকবে না, এরকম তাই না? আচ্ছা যাই হোক, শোনো, এর তো মুখস্থ কথা বলতেছো এবং আমরা ওই কনক্লুশনে আসবো। হ্যাঁ, এটা এটা স্যারের কেন? স্যারের শীটে আছে দেখলাম যে আচ্ছা এরকম আচ্ছা, দেওয়া ওটা আছে ওখানে। ওটা তো স্যারে হচ্ছে কনক্লুশনটা লিখছে, কিন্তু কনক্লুশনটা কেন হচ্ছে সেটা তো আমি বুঝাই দিচ্ছি যে এখন যে কেন। আমি বলতেছি কি এটা কি সব সময় হবে নাকি? না না, সব সময় যে তোমার গেটের সেটের যে আর্গুমেন্টে এটা যে ডাবল থাকবে বা এটা ভয়েড থাকবে, এটা ঠিক আছে, সেটের ক্ষেত্রে এটা ভয়েডই থাকবে, কারণ আমি এটাকে সেট করে এখানে রেখে দেবো, এটা তো কোনো কিছু আমাকে মেইন ফাংশনে কোনো কিছু রিটার্ন করতেছে না, তার মানে এটা অবশ্যই ভয়েডই থাকবে। কিন্তু এই যে বললাম না যে গেট সাইডে এটা সবসময় ডাবল হবে, এই কথাটা কিন্তু ভুল। আমি গেট সাইডে আমি রিটার্নটা মানে এটা ইন্টিজারও হতে পারে, ডাটার উপরে আমার ভেরিয়েবলের উপরে অবশ্যই depend ভেরিয়েবলের করবে, উপরে তাই তো না? ডিপেন্ড কোনটা করবে, কারণ আমি সাইড নিয়ে কাজ করতেছি, সাইডটা হচ্ছে ডাবল টাইপ, তাহলে এখানে আমাদের রিটার্নটাও করবে কি ডাবল টাইপের ভেরিয়েবলই রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা কেন হচ্ছে আমাদের কোনো কিছু রিটার্ন করবে না, কারণ এখানে সেট হয়ে থাকবে শুধুমাত্র। গত সেদিন ক্লাসে যারা ছিল অবশ্যই একটা ভালো বুঝতে পারবো, আমার না বুঝলেও চলবে আশা করি। তো এখন তো এখানে আমি সেট সাইড ধরো ইউজার দিছে 6, তাহলে আমাদের এটার ভিতরে ঢুকবে 6, তাহলে সাইডের মানটা হয়ে যাবে কত 6। তাহলে এখন আমি এটার ভিতরে আমি অনেক কিছুই লিখতে পারতাম, এই যে অনেক কিছু লিখছি না, এই এত কিছুই না লিখে আমি শুধুমাত্র এটাও লিখতে পারতাম। মানে এটার কাজ কিন্তু এতগুলো না, আসলে কাজ হচ্ছে সিম্পল, কিন্তু আমি এখানে গর্জিয়াস কাজ করে ফেলছি, মানে আরো অনেক কাজ করছি। তো স্যার যেহেতু এইভাবে দেখাইছে এই কারণে আমি দেখাইছি, কিন্তু বাট এতটুকুই কিন্তু এনাফ আমাদের গেট সেট সাইটের জন্য, যে দিস সাইট ডট সাইট ইকুয়াল টু সাইট, এটা দ্বারা কি বোঝায়? আমি যে এখানে যে আমি ধরো যে ইউজার যে আমাকে যে ইনপুটটা দিছে সেই ইনপুটটাই সাইডের ভিতরে ঢুকছে, তার মানে এইখানে আমাদের সাইডের মানটা কত, ধরো ইউজার দিছে 6, তার মানে সাইডের মানটা কত 6। আর এখানে দিস ডট সাইড দ্বারা বোঝাচ্ছে কি, দিস ডট সাইড দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে ক্লাসটুকু আছে স্কোয়ার ক্লাস, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে যে জায়গাটুকু আছে, এই জায়গায় আমাদের সাইডের মানটা কত হবে। এই জায়গায় আমাদের সাইডের মানটাকে বোঝানোর জন্য আমি দিস ডট সাইড ইউজ করব। এই দিস দ্বারা বোঝা যাচ্ছে এইখানে, মানে কোনখানে, এই যে এই ক্লাসের ভিতরে, এই স্কোয়ার ক্লাস যতটুকু আছে এই ক্লাসের ভিতরে আমাদের যখনই আমি সাইডটা ইউজ করব সেই সাইডের নাম মানটা হবে কত, মানে দিস সাইড দ্বারা সেটাকে আমি রিপ্রেজেন্ট করব। এবং দিস সাইডের ভিতরে আমি কি ঢুকাচ্ছি, 6 ঢুকাচ্ছি, সাইডের মানটা যেহেতু 6 আমি দিব ইউজার, দ্যাট মিনস সাইডের ভ্যালুটা দিস সাইডের ভিতরে ঢুকে যাবে। এবং আমি এখানে যত ধরনের ক্যালকুলেশন করব আমি দিস সাইড ইউজ করে ক্যালকুলেশনটা করব, কারণ আমাদের ইউজার বিভিন্ন মান দিতে পারে, সেই মানগুলো তো আমাদের ঢুকবে সাইডের ভিতরে, কারণ আমি যখন এই ফাংশনটাকে কল করব সেখানে আর্গুমেন্ট হিসেবে সাইড পাবে, তার মানে সাইডের ভ্যালুটা বারবার চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ হওয়ার ফলে আমি এই জায়গাটায় যে জিনিসটা নতুন করে অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের দিস ডট সাইড, এবং আমি প্রতি ক্ষেত্রে এখানে দিস ডট সাইড ইউজ করব।
ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ করে দিছে, কি কাজ করে দিছে, ইউজার যদি ধরো সাপোজ নেগেটিভ মান দিয়ে দেয়, তো সাইড একটা মানে বাহুর দৈর্ঘ্য সেটা তো নেগেটিভ হতে পারে না। এই কারণে বলছে যে এখানে যদি ঢোকে তাহলে তুমি একটা কাজ করো, যে যদি দেখো যে সাইডের মানটা নেগেটিভ দিয়ে দিচ্ছে, সাইড লেস দ্যান 0, তাহলে তুমি একটা কাজ করো যে তোমার যে দিস সাইড যেটা আছে এই ক্লাসের ভিতরে, দিস সাইডটাকে তাহলে তুমি 0 করে দাও, কারণ 0-র থেকে কম তো আর কিছু হতে পারবে না, ঠিক আছে, সাইডের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে। আর যদি দেখো যে হ্যাঁ সেটা 0-র সমান কিংবা 0 থেকে বড়, তাহলে তুমি দিস সাইডের মানটা ওই ইউজার যা দিছে সাইড দিছে তুমি সাইডটাই রেখে দিও। এই হচ্ছে আমাদের সেট সাইডের কাজ। তার মানে সেট সাইডের ভিতরে আমাদের আর মানে পেরিমিটার থাকবে, ঠিক আছে, পেরিমিটার থাকলে তো অবশ্যই পেরিমিটার টাইপ সহ তো পেরিমিটার থাকবে, কিন্তু এটার ভয়েড টাইপ, অর্থাৎ কোনো জিনিস রিটার্ন করবে না। এবং অবশ্যই এই গেট সাইড বলো আর সেট সাইড বলো সব কিছুই কিন্তু পাবলিক করা থাকতে হবে, কারণ আমি প্রাইভেটে ছিলাম বলেই সমস্যাটা ফেস করতেছি, এখন আমাকে অবশ্যই পাবলিক ছাড়া তো আমাদের এই সমস্যার সমাধান হবে না, ঠিক আছে, অবশ্যই এটাকে পাবলিক করে দিতে হবে, কারণ ওইখান থেকেও যাতে আমি পেতে পারি। এটা হলো আমাদের সেট সাইডের কাজ। তো আমরা এতটুকু আমাদের কমপ্লিট। কতটুকু কমপ্লিট? খুব সামান্য কিন্তু কমপ্লিট হয়েছে। দেখো আমি যে এসআই দিছি সেটা এসআই ইউজ করে সে দিস সাইডের মানটা চেঞ্জ করে নিছে। পরের কাজটা কি? পরের কাজ এখানে আর নাই, ধরো এগুলো রেক্ট্যাঙ্গেলের জন্য করছি, এতটুকু অংশ ধরো স্কিপ করো। পরে আমি বলছি যে স্কোয়ার ওয়ান ডট ডিসপ্লে, এটা ডিসপ্লের মাধ্যমে এটাকে দেখাও। স্কোয়ার ওয়ান যে অবজেক্টটা সেটা তুমি ডিসপ্লেতে যাও, ডিসপ্লে যাই স্কোয়ার ওয়ানের জন্য কী কী আছে সেইগুলোকে তুমি একটু ডিসপ্লে করে দেখাও, ওই ফাংশনে যা যা আছে। আমি ডিসপ্লে ফাংশনে যাই, তো এখানে তাকাই দেখো ডিসপ্লে ফাংশনটা কোথায়, ডিসপ্লে ফাংশনটা এই যে ডিসপ্লে, তার মানে এখানে চলে আসবে। আমি বলতে পারো যে ডিসপ্লের ক্ষেত্রে আবার ভয়েড কেন? কারণ যখনই আমি ডিসপ্লেটা করব সে আমাকে ওইখানে কোনো কিছু রিটার্ন করবে না, এখান থেকেই সরাসরি সে ডিসপ্লে করবে, ঠিক আছে, এই কারণে এটাও হচ্ছে ভয়েড টাইপের মেথড, এবং অবশ্যই এগুলো পাবলিক। এখন এই ডিসপ্লেকে কল করা হচ্ছে, কল করলে এ বলতেছে যে এরিয়া অফ দ্য স্কোয়ার এ বলতেছে এরিয়া অফ দ্য স্কোয়ার সাইড, মানে স্কোয়ারের স্কোয়ার সাইড এত, সাইডের পরে লিখছি যে দিস ডট গেট সাইড, এটা কি নির্দেশ করে? আমরা এতক্ষণ কিন্তু সেট সাইড নিয়ে কাজ করছি, তাহলে গেট সাইডের কাজটা কি? গেট সাইডটা এখানে আছে, দেখো গেট সাইডের কাজটা হচ্ছে যে আমি যদি গেট সাইড মেথডটাকে কল করি, যদি কখনো গেট সাইড মেথডটাকে কল করি তাহলে সে রিটার্ন করবে, এবং গেট সাইড লেখারও সিস্টেমে দেখো এসটা বড় হাতের, সে রিটার্ন করবে দিস ডট সাইড, ঠিক আছে, গেট সাইড মেথডটাকে কল করলেই সে দিস ডট সাইডটাকে রিটার্ন করবে। এই গেট সাইড মেথডটা এই কারণে ইউজ করেছে, এটা আমি এখানেও ইউজ করার জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর আমি ধরো মেইন ফাংশনের ভিতরেও হচ্ছে আমি যদি এখানে গেট সাইড লিখে দেই তাহলে সে অবশ্যই আমাকে দিস সাইড এই জিনিসটাকে রিটার্ন করবে, কারণ আমাকে বলছিল যে তোমার সাইডটা হচ্ছে শুধু সাইড, এটা হচ্ছে তোমার প্রাইভেট, কিন্তু দিস সাইডটা তো আর প্রাইভেট না, ঠিক আছে, দিস সাইডটা কিন্তু প্রাইভেট না, সে হচ্ছে যে তোমার দিস সাইডটাকে রিটার্ন করবে। এখন দিস সাইডটা আবার আমি কিভাবে পাইছি? দিস সাইডের মানটা তো ওই যে যখনই হচ্ছে আমি একটা ইনপুট দিছি সাইড, সেই সাইডের মানটাই তো আমাদের দিস সাইডের ভিতরে ঢুকে গেছে। এখন আমি যদি সেট সাইড গেট সাইডটাকে কল করি তাহলে সে যখন দিস সাইডটাকে রিটার্ন করবে, দিস সাইডের ভিতরে তো আগেই আমাদের ভ্যালু ছিল, সাইডের ভ্যালুটা অর্থাৎ 6 ছিল, সাপোজ আমি যদি 6 দিই তাহলে 6 ছিল, তাহলে সে 6টাকেই রিটার্ন করে দিবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে আমাদের এখানে তাহলে গেট সাইডটাকে যদি আমি ইউজ না করে সরাসরি দিস ডট সাইড ইউজ করি তাহলে কি হবে না? কারণ আমি তো ওই পুরো ফাংশনে দিস ডট সাইড ইউজ করার আমাদের কি অধিকার আছে, তো আমরা একটু দেখি ওই অধিকারটা আমরা পাই কিনা। তাহলে এখানে দিস ডট গেট সাইড ইউজ না করে শুধু দিস ডট সাইড দিলাম, ঠিক আছে। আর এখানে ওকে এতটুকু আমি একটু চেঞ্জ করে দেখি আমাদের রেজাল্টটা ঠিকঠাকভাবে দেয় কিনা। এবার মিটিং ক্লোজ হয়ে গেছে।